আসসালামু আলাইকুম। জাদুই শক্তি সম্পন্ন ১৩ বছরের এক বাচ্চা পেতনি ওয়েনসডে, যে কিনা নিজের দৈবদৃষ্টি কাজে লাগিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব রহস্য উদ্ঘাটনে ভীষণ মজা পায়। বিপদ যেন তার পিছুই ছাড়ে না। তবে এবার বিপদ তার স্কুলের উপর নয়, বরং তার বেস্ট ফ্রেন্ড অ্যানিডের জীবনের উপর, যার মৃত্যুর ভীষণ সে বারবার দেখতে পাচ্ছিল। রহস্যে ঘেরা ভয়ানক এক কাক এবং এক মেন্টাল অ্যাসাইলেমে থাকা পুরনো সব শত্রু। তবে আসল শত্রুর ব্যাপারে কোনো ধারণাই নেই। এর পেছনে কোনো সাধারণ মানুষ রয়েছে নাকি কোনো আউটকাস্ট, অর্থাৎ জাদুই শক্তিসম্পন্ন ব্যক্তি। নতুন এই শত্রু কেনই বা এনেটকে মারতে চাইছে? তার হাত থেকে বাঁচার উপায়ও বা কি? চলুন কোনো রকম স্পয়লার ছাড়া এই সকল রহস্যের উদ্ঘাটন করা যাক ওয়েনসডের সাথে। এবার ওয়েনসডের পাগলামি দ্বিগুণ হতে চলেছে, কেননা তার একমাত্র ভালোবাসা তার বেস্ট ফ্রেন্ডের উপর ঝুলছে মৃত্যুর কাঁটা। চলুন ওয়েনসডে সিজন 2 এর গল্প শুরু করা যাক। গল্পটি শুরু হয় ওয়েনসডের স্কুল নেভারমোরের গরমের ছুটির সময়ে। ওই সময় আমরা ওয়েনসডেকে দেখতে পাই, যে কিনা একটা অন্ধকার ঘরে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় ছিল। আমরা জানতে পারি সে একজন সিরিয়াল কিলারের পিছু পিছু এখানে এসে পৌঁছেছে। সিরিয়াল কিলার হয়তো বা ভাবছে ওয়েনসডে তার পরবর্তী শিকার, তবে সে তো জানতোই না যে ওয়েনসডে নিজেই তাকে শিকার করতে এসেছে। দৃশ্য চলে যায় অতীতে। এই গরমের ছুটিতে ওয়েনসডে বসে নিজের দিব্য দৃষ্টির উপর কাজ করছিল। গরিস বইয়ের সাহায্যে সে নিজের এই শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছিল। তাই সে ঠিক করে যে সে নিজের ছোটবেলার ইচ্ছা পূরণ করবে, যেটা ছিল বাচ্চাদের একজন ফেমাস সিরিয়াল কিলারকে ধরা, যার সন্ধান এত বছরে কোনো পুলিশও খুঁজে বের করতে পারেনি। দিব্য দৃষ্টি ব্যবহার করার জন্য থিং তাকে ওই সিরিয়াল কিলারের একটা বস্তু চুরি করে এনে দেয়। এটা স্পর্শ করে দিব্য দৃষ্টির মাধ্যমে ওয়েনসডে জেনে যায় ওই সিরিয়াল কিলার এখন কোথায় আছে। এই কারণেই সে পৌঁছে যায় এয়ারপোর্টে। সেখানে যাওয়া মাত্রই দেখা যায় তার কাছে হাতিয়ার রয়েছে। একে একে তাকে চেক করার পর তার কাছ থেকে বেরিয়ে আসে অসংখ্য হাতিয়ার, যা দেখে সেখানকার সিকিউরিটি গার্ড পর্যন্ত হতবাক হয়ে যায়। তখন কারণ হিসাবে ওয়েনসডে বলে, এত উপরে হাওয়ায় প্লেন যখন ভেসে থাকবে তখন তার মনে হয়েছে এই হাতিয়ারগুলো প্রয়োজন হবে। এমন সময় তার ব্যাগের ভেতরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে সিকিউরিটি গার্ডরা। দেখা যায় ব্যাগের ভেতরে ছিল তার সবসময়ের সাথী থিং। থিংয়ের ব্যাপারে ওয়েনসডে বাহানা বানায় যে সে মৃতদের মেকআপ করে, আর এটা একটা নকল হাত। সিকিউরিটি গার্ডরা এটা মেনে নেয়, তবে তারা সেখানে থাকা একটা সানস্ক্রিন নিয়ে প্রশ্ন করে, যেটা থিং তার অগোচরে তার ব্যাগে রেখেছিল। এখন এখান থেকে ওয়েনসডে পৌঁছে যায় ওই সিরিয়াল কিলারের কাছে। সে ওই কিলারকে আক্রমণ করার আগেই কিলার তার হাত ধরে বসে, যার ফলে ওয়েনসডের আবারও ভীষণ আসতে শুরু হয় এবং তার চোখ থেকে কালো লিকুইড বের হয়ে আসে। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে দেখা যায় সে ওই সিরিয়াল কিলারের সিক্রেট রুমের ভেতরে বাঁধা অবস্থায় রয়েছে। এই কিলার মূলত প্রত্যেকটি বাচ্চাকে কিডন্যাপ করে এনে তার মতো পুতুল বানায়, আর এরপর তাদেরকে খুন করে ফেলে। সে এখানে ওয়েনসডের মতো দেখতেও একটা পুতুল বানিয়ে এনেছিল। তখনই ওয়েনসডে তাকে বলে যে সেও নিজের হাতের কাজ দেখাতে চায়। কথা বলতেই সেখান থেকে বেরিয়ে আসে থিং, এবং থিং আক্রমণ করে ওই কিলারের উপর। ওয়েনসডেও নিজের হাত খুলে ফেলে, আর এভাবেই তারা দুজন মিলে ধরে ফেলে ওই কিলারকে। তবে ওয়েনসডে বুঝতে পারছিল না যে সে যখনই দৈবদৃষ্টি নিজের অজান্তে ব্যবহার করে তখনই কেন তার চোখ থেকে কালো রক্ত বেরিয়ে আসে। এই ব্যাপারে গরিস বইতেও কিছুই লেখা ছিল না। গরমের লম্বা ছুটির পর ওই দিন নেভারমোর স্কুল আবারও চালু হতে চলেছিল। তাই তো ওয়েনসডের মা এসেছিল তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে। আমরা জানতে পারি এই পুরো সময় ধরে ওয়েনসডে নিজের নোভেল লেখায় এত বেশি ব্যস্ত ছিল যে সে তার পরিবারকে একটুও সময় দেয়নি। এখন ওই বছর ওয়েনসডের সাথে তার ভাই লেও ওই একই স্কুলে ভর্তি হতে চলেছিল। লের শক্তি ছিল তাদের আঙ্কেলের মতো ইলেকট্রিক শক্তি। তাদের পরিবারে একমাত্র তাদের বাবার কাছে অর্থাৎ গোমেজের কাছেই কোনো শক্তি ছিল না। ওয়েনসডে এখানে তার ভাইকে একটা টাস্ক দেয়। সামনে আসা স্টপ সাইনের ওয়ের ভেতরে নিশানা লাগাতে বলে এই ইলেকট্রিক পাওয়ারের। ওয়েনসডেকে সে এত বেশি ভয় পেত যে প্রথমবারের মতো লেন নিশানা একদম ঠিক মতো লাগে। তবে এর ফলে অ্যাক্সিডেন্ট হয় বেশ কয়েকটা গাড়ির, যেটা দেখে এই অদ্ভুত পরিবার ভীষণ পৈশাচিক আনন্দ পাচ্ছিল। এখন ওই সময় আমরা নেভারমোরের কাছে এক জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে এক কাপল পিকনিকের জন্য মিলিত হয়েছিল। দূর থেকে একজন লোক তাদের গোপনে ছবি তুলছিল। বোঝাই যাচ্ছিল যে এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ না। তবে লোকটি যখন ছবি তুলছিল তখন সে লক্ষ্য করে একটা কাককে, যে কাকটা খুব অদ্ভুত দেখতে ছিল।
লোকটি দ্রুত ছবি তুলে সেখান থেকে বেরিয়ে যাবে, তবে তার আগে সেখানে অসংখ্য কাকে ছেয়ে যায় এবং একসাথে হামলা করে লোকটির উপর। লোকটি কোনো মতে গাড়ির ভেতরে গিয়ে উঠে বসে। কাক তখনও পর্যন্ত হামলা করছিল। লোকটি এখানে কাউকে একটা ভয়েস মেসেজ পাঠায় যে তারা তার উপর হামলা করছে, তার যদি কিছু হয়েও যায় তাহলে প্রমাণ সে ডেস্কের উপর রেখে দিয়েছে। অর্থাৎ লোকটি নিজেও জানতো যে তাকে কে মারতে চাইছে। এমন সময় লোকটি লক্ষ্য করে গাড়ির ভেতরে অসংখ্য কাক আগে থেকেই অপেক্ষা করছিল। তারা তার উপর আক্রমণ করে এবং নির্মমভাবে তাকে হত্যা করে। এরই মাঝে ওয়েন্সডে তার পরিবারের সাথে পৌঁছে যায় নেভারমোরে। ওয়েন্সডের মা এখানে ওয়েন্সডেকে তার ভাইয়ের খেয়াল রাখতে বলে। তখন ওয়েন্সডের মনে পড়ে যায় ছোটবেলা থেকে যখনই তার মা এই কথা বলেছে তখনই সে তার ভাইকে কিভাবে কষ্ট দিয়েছে। সে এখানে তার ভাইকে লাস্ট ওয়ার্নিং দেয়, আর এরপর সে একা চলে যায় ভেতরে, যেখানে সবার মাঝে এখন সে বেশ ফেমাস। গতবারের মহাবিপদ থেকে স্কুলকে বাঁচানোর জন্য এখন সে স্কুলের সেলিব্রিটিতে পরিণত হয়েছে। অ্যাগনেস নামের একজন স্টুডেন্ট এবং তার বান্ধবীরা আসে ওয়েন্সডের কাছে অটোগ্রাফ চাইতে। বিরক্ত হয়ে ওয়েন্সডে উত্তর দেয় সে অন্যের রক্ত দিয়ে অটোগ্রাফ লেখে। এরই মাঝে তার পুরনো শত্রু বিয়ানকা চলে আসে। সে তার মারমেডের সাইরেন অর্থাৎ হিপনোটাইজার পাওয়ার দিয়ে ওই মেয়েগুলোকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আমরা বুঝতে পারি এখন বিয়ানকা এবং ওয়েন্সডের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সে চলে যেতেই সেখানে আসে এই স্কুলের নতুন প্রিন্সিপাল এখানে ওয়েন্সডেকে ওয়েলকাম জানায়। সেই সাথে জানায় পুরনো প্রথা অনুযায়ী সে আগামীকাল রাতে একটা বড় বনফায়ারের আয়োজন করতে চলেছে, যেখানে ওয়েন্সডেকে সেই স্টুডেন্ট অফ অনার বানাতে চাইছিল। ওয়েন্সডে এই অফার রিজেক্ট করে সরাসরি চলে আসে তার রুমে, যেখানে রুমের বাইরে তার নামে অসংখ্য পোস্টার ছিল। এগুলো ছিঁড়ে ভেতরে প্রবেশ করতেই সে হতবাক হয়ে যায়। ভেতরে তার রুমমেট এবং বেস্ট ফ্রেন্ড এনিডের বন্ধুরা উপস্থিত ছিল। ওয়েন্সডে আসায় তারা বেরিয়ে যায়। এরপর এনিড ওয়েন্সডেকে তার আনা গিফটটা দেয়। ওয়েন্সডেও এনিডের জন্য গিফট এনেছিল। সে মূলত ওই সিরিয়াল কিলারের বানানো এক ভয়ঙ্কর পুতুল এনেছিল এনিডের জন্য। এনিড তাকে তার নভেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। ওয়েন্সডের পাবলিশার চাইছিল নভেলের কিছু জিনিস চেঞ্জ করতে, তবে ওয়েন্সডে এই ব্যাপারে রাজি ছিল না, আর এই কারণেই তার নভেল পাবলিশ হচ্ছিল না। এমন সময় দরজায় নক হয় এবং ওয়েন্সডে দরজা খোলে। সাথে সাথে এনিড লুকিয়ে পড়ে, কেননা দরজার বাইরে ছিল অ্যাজাক্স। এনিডের নিষেধ করায় ওয়েন্সডে এখানে অ্যাজাক্সকে মিথ্যা বলে যে এনিড ভেতরে নেই। তখন সে একটা গিফট দিয়ে সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি এনিড অনেক বেশি কনফিউজ ছিল অ্যাজাক্সের ব্যাপার নিয়ে। সে তাকে ভালোবাসতো ঠিকই, তবে এই মুহূর্তে সে তাকে নিয়ে কোনো কিছু ফিল করতে পারছে না। তবে সে এটা বলে তাকে কষ্টও দিতে চাইছে না। সেই কথা বলছিল এমন সময় ওয়েন্সডে আলমারির দরজা খুলে। সাথে সাথে একটা তীর এসে গিয়ে লাগে দেওয়ালে। কেউ যেন আগে থেকে এখানে ফাঁদ পেতে রেখেছিল। তীরের সাথে ছিল একটা ছবি, সেই সাথে একটা ছোট্ট মেসেজ যে তার নজর ওয়েন্সডের উপরে আছে। ওয়েন্সডে এই ছবি স্পর্শ করে নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করে এটা কে, তবে যে এই ছবিটি তুলেছে তাকে ওয়েন্সডে দেখতে পায় না। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। এদিকে লেকে নিয়ে তার রুমে চলে এসেছিল তার বাবা মা, যেখানে তার রুমমেট ছিল ইউজেন। গত পার্টে যে ছেলেটি জঙ্গলে আহত হয়েছিল এবং পরবর্তীতে ওয়েন্সডেদের সাহায্য করেছিল ওই লড়াইয়ে। তবে লের কথাবার্তা একটু ক্রিপি হওয়ায় সে ওয়েন্সডের মতো করেই লেকে ভয় পেতে শুরু করে। তবে গোমেজ তাদেরকে বোঝায় যে তারা দুজন যেহেতু রুমমেট তাই এখন থেকে তাদেরকে এক হয়ে থাকতে হবে। তবে এই ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড ছিল না ইউজেন, কেননা প্রথমবার রুমে এসেই তার পোষা পোকামাকড়কে খাওয়ার কথা বলছিল লে। মূলত ইউজেন পোকামাকড়কে কন্ট্রোল করতে পারত। সে এইখানে লেকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ওয়েন্সডে তার জীবন বাঁচিয়েছিল, আর এই কারণেই সে রাজি হয়েছে লের রুমমেট হতে। এমনিতে এই ডোমের আর কেউই তার রুমমেট হতে চায় না, কেননা সে ওয়েন্সডের ভাই। এদিকে ওয়েন্সডেকে এখন সবাই সেলিব্রিটি মনে করছে। ভয় না পেয়ে এই ব্যাপারটা ওয়েন্সডের ভালো লাগছিল না। এর ওপর আবার সে জানতে পারে তার বাবা মা বাড়িতে যাচ্ছে না, বরং তার মা তো অফার পেয়েছে নতুন ফান্ডরাইজিং কমিটির হেড হওয়ার। আগামীকালের প্রোগ্রামের জন্য প্রিন্সিপাল গোমেজ এবং তার থাকারও ব্যবস্থা করেছে ওই বাড়িতে, যে বাড়িতে একসময় ম্যারিলিন থাকতো, অর্থাৎ গত পার্টের সেই ভয়ানক টিচার যে কিনা এই পুরো স্কুলটিকে ধ্বংস করতে চেয়েছিল। ওয়েন্সডের মা যদি এই হেড হওয়ার অফারটি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে সে এখানেই থাকতে পারবে। তবে এই ঘরের ডেকোরেশন তার একদমই ভালো লাগে না, বরং ভয়ানক লাগে। পিঙ্ক মিষ্টি কালার তাদের সাথে যায় না। মর্টিসিয়াও মূলত এখানে থেকে ওয়েন্সডে এবং লের উপর নজর রাখতে চাইছিল,
যেহেতু গুডি অর্থাৎ ওয়েন্সডের পূর্বপুরুষ তাকে এখন আর সাহায্য করছিল না, তাই এই মুহূর্তে সেই তাকে সাহায্য করতে চাইছিল। তবে ওয়েন্সডে তো তার সাহায্য নিতে একদমই রাজি ছিল না। তার মায়ের মনে হচ্ছিল ওয়েন্সডে আস্তে আস্তে করে তার ছোট বোন অফিলিয়ার মতো হয়ে যাচ্ছে। ওয়েন্সডে এতদিন পর তার মায়ের মুখে তার আন্টির নাম শুনে একটু অবাক হয়, তবে সে তার মায়ের সাহায্য নিতে একদমই রাজি হয় না। থিং তাকে এই ব্যাপারে বোঝানোর চেষ্টা করলে সে থিংকেও দূরে চলে যেতে বলে। সে যখন জঙ্গল দিয়ে সামনের দিকে যাচ্ছিল তখনই সে এক স্থানে পুলিশের ভিড় দেখতে পায়। পুলিশ মূলত ওই মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছিল। এখানে শেরিফের সাথে ওয়েন্সডের পরিচয় হয়। ওই সময় ওয়েন্সডে সেখানে একজন মিস্টেরিয়াস লোককে দেখতে পায়, যে কিনা ওয়েন্সডেকে দেখা মাত্রই পালাতে আরম্ভ করে। তবে খুব শীঘ্রই ওয়েন্সডে তাকে ধরে ফেলে। এই লোকটি আর কেউ নয় বরং টাইলারের বাবা ছিল। জানা যায় যে লোকটি মারা গিয়েছে তার সাথে টেলরের বাবার অনেক ভালো সম্পর্ক ছিল। পুলিশের চাকরি যাওয়ার পরও তারা দুজন মিলে কোনো একটা ব্যাপার নিয়ে তদন্ত করছিল, যেটা কিনা আউটকাস্টদের সুরক্ষার জন্য। গত পার্টে সে আউটকাস্টদের বিরুদ্ধে ছিল, যে কারণে ওয়েন্সডে এবার আর তাকে কোনো রকম সাহায্য করতে চায় না, যদিও টেইলারের বাবা তার কাছে সাহায্য চায়। তবে ওয়েন্সডে সেখান থেকে চলে যায়। তবে লোকটি ওয়েন্সডেকে কাকের থেকে সাবধানে থাকতে বলে। ওয়েন্সডের কাছে ব্যাপারটা অবাক লাগে। এখন ওই রাতে নতুন আসা স্টুডেন্টদের গল্প বলে শোনায় এজাক। সে এখানে একটা ট্যালেন্টেড বাচ্চার গল্প বলে, যার ব্রেন ছিল অনেক বেশি অ্যাক্টিভ, তবে তার হার্ট ছিল অনেক দুর্বল। এই দুর্বল হার্ট নিয়ে সে বেশি দিন বাঁচতে পারবে না, আর এই কারণেই সে ঠিক করে যে সে তার বুদ্ধি কাজে লাগাবে তার হার্টের রোগ ঠিক করতে। সে একটা আর্টিফিশিয়াল হার্ট বানিয়েও নেয়। অপারেশন সাকসেসফুল হয়। তার হার্ট এখন তার ব্রেনের মতোই সচল ছিল। তবে এর ফলে তার আবিষ্কারক মন এত বেশি স্ট্রং হয়ে যায় যে সে এই কাজ করতে গিয়ে নিজেই শিকার হয় তার ভয়ঙ্কর মেশিনের। লোকেদের মধ্যে তার লাশ স্কাল ট্রির নিচে দাফন করা আছে, যেখানে এখনো পর্যন্ত তার ওই নকল হার্টের টিকটিক শব্দ শোনা যায়। কাহিনীটা খুবই ইন্টারেস্টিং লাগে লের কাছে। অন্যদিকে ওই রাতে প্রিন্সিপাল বিয়ানকাকে ডাক দেয় কথা বলার জন্য। সে তাকে অফার করে তার ফান্ড রাইজিং কমিটির মেম্বার হতে। বিয়ানকা প্রথমে না বলে দেয়। তখন প্রিন্সিপাল তাকে মনে করিয়ে দেয় যে সেও এই স্টুডেন্টদের মধ্য থেকে একজন যারা কিনা স্কলারশিপে এখানে পড়াশোনা করছে। তবে যেহেতু ফান্ড এখন অনেক বেশি কমে গিয়েছে, তাই প্রিন্সিপাল বেশ কয়েকজন স্কলারশিপওয়ালা স্টুডেন্টদেরকে স্কুল থেকে বের করে দিবে, যাদের মধ্যে বিয়ানকাও একজন হতে চলেছে, কেননা সে একজন সাইরেন। তবে সে তার এই শক্তিকে কাজে লাগিয়ে নিজের জায়গা মজবুত করতে পারে, ফান্ড রাইজিং এ ব্যবহার করতে পারে তার এই শক্তি। বিয়ানকার কাছে ব্যাপারটা ঠিকঠাক লাগছিল না, তবে তার কাছে আর কোনো উপায়ও ছিল না, কেননা তার পরিবারের আর্থিক অবস্থা এমন না যে তার পড়াশোনার জন্য কোনো রকম টাকা তারা দিতে পারবে। এদিকে থিং মন খারাপ করে বসেছিল, যেখানে এনিট তাকে একটা সারপ্রাইজ দেয়। এনিট এবং তার উলফ ফ্রেন্ডরা মিলে একটা সুন্দর ঘর তৈরি করেছিল। তারা এখানে থিংকে তাদের টিমে জয়েন করতে বলে। তাদেরকে এইভাবে এনজয় করতে দেখে ওয়েন্সডে তখনই রুম থেকে বেরিয়ে যায়। সে সঙ্গীতের রুমে গিয়ে ভায়োলিন বাজাতে আরম্ভ করে। ওই সময় তার মা বসে কারোর একটা ডায়েরি দেখছিল, যে ডায়েরির ভেতরে ছিল অদ্ভুত কিছু পেন্টিং। সেই সাথে আমরা লেকেও দেখতে পাই। সে ম্যাপে স্কাল ট্রি খুঁজছিল। তখনই ইউজিনের মরে পড়ে থাকা একটা মাকড়সাকে কারেন্টের ঝটকা দিয়ে সে জীবিত করে ফেলে। এদিকে ওই সময় আমরা টাইলারের বাবাকেও দেখতে পাই, যে কিনা একা বাড়িতে বসে টাইলারের ছোটবেলার ভিডিও দেখছিল এবং অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। সেই সাথে দেখতে পাই একটা মিস্টেরিয়াস ক্যারেক্টারকে, যে কিনা ওয়েন্সডের ছবি থেকে তার চোখ দুটো তুলে নেয়। এটা কে ছিল তা আমাদেরকে দেখানো হয় না। এদিকে ওয়েন্সডে যখন ভায়োলিন বাজাচ্ছিল তখন সেখানে তাদের নতুন মিউজিক টিচার কাপ্রি আসে। সে অনেক ছোটবেলাতেই ফেমাস হয়ে গিয়েছিল, তাই তো তার ব্যাপারে ওয়েন্সডেও জানতো। তাই তো ওয়েন্সডের এই ব্যাপারটা হজম হয় না যে এত ফেমাস একজন গায়িকা কেন এই নেভারমোর স্কুলের টিচার হিসাবে জয়েন করবে। কাপ্রি বলে সে ওয়েন্সডে থেকেই অনুপ্রাণিত হয়েছে, গত বছর যে ঘটনা ঘটেছিল তা থেকে। সে এখানে ওয়েন্সডের বাজানো মিউজিকের অনেক প্রশংসা করে এবং তার মিউজিক ক্লাস জয়েন করতে বলে। তবে ওয়েন্সডের এই ব্যাপারে কোনো রকম আগ্রহ ছিল না। অন্যদিকে পরদিন সকাল থেকেই শুরু হয়ে যায় তোড়জোড় করে বনফায়ারের আয়োজন, যেটা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল মর্টিসিয়াও। এখানে যে বাচ্চাগুলো এই জাদু করছিল তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল যে তাদেরকে কন্ট্রোল করছে বিয়ানকা। এদিকে তখনও পর্যন্ত মর্টিসিয়া কোনো রকম সিদ্ধান্ত নেয়নি, তাই প্রিন্সিপাল এখানে বিয়াঙ্কার সাথে তার পরিচয় করায় এবং বলে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে বিয়াঙ্কা কাজ করবে। ওই রাতে রুমে পৌঁছাতেই ওয়েন্সডে দেখতে পায় এনিটের কাছে রয়েছে তার জন্য আসা একটা পার্সেল, সেই সাথে জেভিয়ারের একটা চিঠি,
জেভিয়ারের বাবা মা এখন আর চায় না যে সে এই স্কুলে পড়াশোনা করুক। সে এখানে ওয়েন্সডের মোবাইলের কথা জিজ্ঞাসা করে, যেটা সে তাকে দিয়েছিল। তবে ওয়েন্সডে তো সেটা অলরেডি পানিতে অনেক আগেই চুবিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, সে পার্সেলে পাঠিয়েছিল একটা পেন্টিং। কাকের এই অদ্ভুত পেন্টিং দিয়ে সে লিখেছিল ওয়েন্সডে যেন কোনো রকম প্রশ্ন না করে। তার মাথায় এই ছবিটি এসেছে আর এ কারণেই সে ওয়েন্সডেকে এটা পাঠিয়েছে। এটা যে বা যাই হোক না কেন, সেটা ওয়েন্সডের সাথে জড়িত। এমন সময় ওয়েন্সডের নজর পড়ে টাইপরাইটারের দিকে, যেখানে ওয়েন্সডের লেখা নভেলের ব্যাপারে লেখা ছিল। ড্রয়ার খুলতেই ওয়েন্সডে দেখতে পায় সেখানে নভেলের পেপারসগুলো নাই, বরং ছিল একটা ধাঁধা এবং সেই সাথে ওয়েন্সডের ওই চোখ কাটা পিকচার, যেটা পড়েই ওয়েন্সডে বুঝতে পারে যে বড় যে বনফায়ার আজকে জ্বালানো হতে চলেছে তার ভেতরেই তার স্টকার ওয়েন্সডের নভেল রেখে দিয়েছে। তাই তো ওয়েন্সডে তখনই এনিটকে নিয়ে চলে যায় ওই বনফায়ারের কাছে। এনিটকে বাইরে খুঁজতে বলে এবং সে নিজে বনফায়ারের কাছে খুঁজতে থাকে। তখনই কয়েকজন স্টুডেন্টদের সাথে তার ধাক্কা লাগে এবং তার পকেটের ভেতরে কেউ একজন এই সুযোগে একটা পেপারস রেখে যায়, যে পেপারসে লাগানো ছিল অনেকগুলো ব্লেড। এই পেপার থেকে ওয়েন্সডে বুঝতে পারে যে এই বনফায়ারের ভেতরেই রয়েছে তার নভেল। তার লেখা এই নভেলের কোনো কপিও সে এতদিনে রাখেনি, আর 2 বছর ধরে করা এই কষ্ট সে কিছুতেই এইভাবে আগুনের ছাই হতে দিবে না। তাই তো সে বনফায়ারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। ওই সময় এনিটকে সরাসরি কনফ্রেন্ট করে অ্যাজাককে সে অনেক রকম বাহানা দিচ্ছিল। এমন সময় সেখানে ব্রুনো চলে আসে। এরই মাঝে ওয়েন্সডেকে ভেতরে ঢুকতে দেখে সে সেখান থেকে কেটে পড়ে। সে ওয়েন্সডেকে ভেতরে যেতে নিষেধ করে, কেননা প্রোগ্রাম শুরু হতেই এটাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। ওয়েন্সডে কোনো কিছু তোয়াক্কা না করে ভেতরে গিয়ে দেখতে পায় সত্যি তার নভেলটি ভেতরেই রয়েছে। সে সেটা নেওয়ার চেষ্টা করছিল, এমন সময় প্রোগ্রাম শুরু হয়ে যায় এবং অল্প কিছুক্ষণের মধ্যেই প্রিন্সিপাল ওই বনফায়ারে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে আশেপাশের সব কিছু জ্বলতে আরম্ভ করে। ওয়েন্সডে কোনো মতে নভেলটি নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছিল। এদিকে থিংও তাকে হেল্প করার জন্য কোনোভাবেই ভেতরে যেতে পারছিল না। বাকি স্টুডেন্টরা নিজেদের শক্তির সাহায্যে এই আগুনের তাপমাত্রা আরও বাড়িয়ে দিচ্ছিল, যাতে করে ওই বনফায়ারের উপরে থাকা নেভারমোরের প্রতীক ওই পাখিটিকে তারা উড়িয়ে দিতে পারে। সেখানে থাকা বাকি সকলে এই সুন্দর দৃশ্য দেখে এনজয় করছিল। তবে ওয়েন্সডে তখনও পর্যন্ত বের হয়নি, যেটা দেখে এনিট এবার চিন্তিত হয়ে যায় এবং দৌড়ে চলে যায় প্রিন্সিপালের কাছে। সে সেখানে গিয়ে চিৎকার করে প্রিন্সিপালকে বলে দ্রুত আগুন নেভাতে। ভেতরে ওয়েন্সডে অ্যাডাম ফেসে গিয়েছে। তখনই ওয়েন্সডে বাইরে বেরিয়ে আসে এবং স্টুডেন্টদের মধ্য থেকে গায়ে আগুনের ধোঁয়া নিয়ে সামনের দিকে এগোতে থাকে। প্রিন্সিপাল তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তাকে সম্মানিত করতে চাইছিল গতবারের বিপদ থেকে তাদের স্কুলকে রক্ষা করার জন্য, আর এই কারণে তাকে স্টেজে ডেকে নেওয়া হয়। প্রিন্সিপাল এখানে ওই 4 জন স্টুডেন্টদের পেন্টিং বানিয়েছিল যারা গতবার নেভারমোরকে রক্ষা করেছিল। তবে এই পেন্টিং দেখে প্রচণ্ড বিরক্ত হয় ওয়েন্সডে। তার গম্ভীর ভয়ঙ্কর ইমপ্রেশন নষ্ট করে দিচ্ছিল এই পেন্টিং। তাই তো সে নভেলটি এনিটকে ধরিয়ে দিয়ে সেখানে এগিয়ে যায়, আর এরপর মাইক নিয়ে উল্টোপাল্টা বলতে আরম্ভ করে। সে কোনো হিরো না, সে মূর্খদের জন্য কিছু করে না, এই ধরনের উল্টোপাল্টা কথা বলে সে আগুন লাগিয়ে দেয় ওই পেন্টিংটিতে, যা দেখে সেখানে থাকা সকলে হতবাক হয়ে যায়। তবে বিয়াঙ্কা তো এরকম কিছুই আশা করেছিল, আশা করেনি এনিট। তাই সে ওয়েন্সডেকে অনেক কিছু বলতে থাকে। একদিকে বোনের পাগলামি সবাইকে অবাক করছিল, অন্যদিকে ভাইয়ের পাগলামি সবাইকে ফেলতে চলেছিল এক মহাবিপদে। কেননা গতকাল রাতে অ্যাজাক্সের কাছ থেকে ওই গল্প শোনার পর লে এখন বের হয়েছিল স্কালট্রি খুঁজে ওর ভেতর থেকে ওই লাশকে বের করার জন্য। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সে ওই স্কালট্রি পর্যন্ত পৌঁছেও যায়, আর এরপর ওই স্কালের চোখে কান লাগিয়ে সে ওই হার্টবিট শোনার চেষ্টা করে। এমন সময় ভেতর থেকে একটা পাখি বের হয়ে আসে, যার ফলে সে নিচে পড়ে যায়। আর এই নিচে পড়ার ফলে তার ভেতর থেকে ইলেকট্রিক পাওয়ার বেরিয়ে আসে, যার ফলে মাটির ভেতরে থাকা লাশটিতে কারেন্ট লাগে এবং সে জীবিত হয়ে যায়। ভয়ানকভাবে সে বেরিয়ে আসে মাটির নিচ থেকে। তবে এই ভয়ানক অর্ধপচা লাশ দেখে ভয় পাওয়ার বদলে লে তো উল্টে খুশি হচ্ছিল। সে তো এরকম কিছুই করতে চাইছিল। এদিকে এনিট তখনও পর্যন্ত ওয়েন্সডের সাথে কথা বলতে চাইছিল। সে তার কাঁধে গিয়ে হাত রাখে, সাথে সাথে ওয়েন্সডের ভীষণ আসতে শুরু হয়। তার চোখ থেকে কালো রক্ত বেরিয়ে আসে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। তার ভীষণে আমরা দেখতে পাই সে একটা গোরস্থানে দাঁড়িয়ে আছে, আশেপাশে অসংখ্য কাক উড়ছে। তবে এই কাক ভয়ানক ব্যাপার নয়, বরং ভয়ানক ব্যাপার হলো এনিটের কবর, যার উপর সাদা একটা ফুল মুখে নিয়ে দাঁড়িয়েছিল একটা কাক, ঠিক যেমন ছবি এঁকে তার জন্য পাঠিয়েছিল জেভিয়ার। তখনই এনিট এসে তার গলা চেপে ধরে এবং তাকে বলতে থাকে তার মৃত্যু ওয়েন্সডের কারণেই হয়েছে।
এই ভীষণ দেখে আসল দুনিয়াতে ছটফট করতে থাকে ওয়েনসডে। এনিট বুঝতে পারছিল না যে সে কি করবে। এরই মাঝে সেখানে মর্টিসিয়া চলে আসে, আর এরপর জ্ঞান ফিরলে ওয়েনসডে নিজেকে তার মা বাবার ওই বাড়িতে দেখতে পায়, যেখানে মর্টিসিয়া আবারও সবকিছু তার থেকে লুকানোর জন্য ওয়েনসডের উপর রেগেছিল। সে এই কালো অশ্রুর মানে জানত। সে বুঝতে পেরেছিল ওয়েনসডে নিজের শক্তিকে অনেক বেশি ব্যবহার করছে। এ কারণেই সে বুক অফ গুডিস নিয়ে নিতে চায়, যেখান থেকে ওয়েনসডে এই শক্তি পেত। তবে ওয়েনসডে এখানে তার মায়ের কোনো রকম সাহায্য নিতে অথবা তার সাথে কোনো রকম কোনো কিছু শেয়ার করতে রাজিই ছিল না। তাই তো সে বেরিয়ে গেলে তার মা থিংয়ের সাথে কথা বলে যে তাকে ওয়েনসডের নিজের থেকেই ওয়েনসডেকে বাঁচাতে হবে। থিংও এই ব্যাপারটা মেনে নেয়। এখন সেখান থেকে ওয়েনসডে স্কুলে না গিয়ে সরাসরি চলে যায় টেলরের বাবার বাড়ির সামনে, কেননা তার মনে হচ্ছিল এই সব কিছু কোনো না কোনোভাবে ইন্টারকানেক্টেড, আর এই ব্যাপারে টেলরের বাবা নিশ্চয়ই জানে। দরজায় গিয়ে কয়েকবার নক করার পরও ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে এবার ওয়েনসডে দরজা খুলে। থিংয়ের মানা করা সত্ত্বেও সে ভেতরে চলে যায় এবং দেখতে পায় সেখানে টেলরের বাবা জীবিত নয়, বরং মৃত পড়ে আছে। তার মুখের ভেতরে তখনও কিছু নড়াচড়া করলে ওয়েনসডে দেখতে যায় এবং তার মুখ থেকে বেরিয়ে আসে অসংখ্য কাক। কাকগুলো ছটফট করতে করতে ঘরের ভেতর থেকে বেরিয়ে যায়। তখন ওয়েনসডে সেখানে ওই অদ্ভুত কাকটিও লক্ষ্য করে। সেও সেখান থেকে পালিয়ে যায়। ওয়েনসডে ভাবে সে তার শক্তি ব্যবহার করে টেলরের বাবার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবে, তবে সে তাকে স্পর্শ করার পরও কিছুই দেখতে পাচ্ছিল না। ফলে ওয়েনসডে এবার নিজের শক্তি নিয়েই চিন্তিত হয়ে পড়ে। এমন সময় সেখানে পুলিশ চলে আসলে সে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ধরা পড়ে যায় এবং তাকে গ্রেফতার করে নেওয়া হয় একজন সাসপেক্টের রূপে। পুলিশ স্টেশনে এনেই তার জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, যেখানে ওয়েনসডে জানায় যে মৃত ব্যক্তিই তাকে দেখা করতে বলেছিল। পুলিশরা জানায় যে যে লোকটি গতদিন মারা গিয়েছিল সেই লোকটি লাস্টবার কল করেছিল টেলরের বাবাকে, আর এই কারণেই তারা সেখানে তদন্তের জন্য গিয়েছিল। তবে তারা সেখানে কোথাও টেলরের বাবার ফোন খুঁজে পায়নি। সে কি এই ফোনের ব্যাপারে কোনো কিছু জানে? ওয়েনসডে বলে সেই ব্যাপারে কোনো কিছুই জানে না। তার জিজ্ঞাসাবাদ চলছিল, এরই মধ্যে তার বাবা সেখানে চলে আসে। গোমেজ আসলে একজন পেশাদার উকিল ছিল, যে কারণে সে শেরিফকে বলে কোর্টের অর্ডার ছাড়া সে তার মোয়াক্কেলের কোনো রকম জিজ্ঞাসাবাদ করতে পারবে না। একথা বলে সে ওয়েনসডেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। শেরিফও আর কিছু বলতে পারে না। তারা যখন স্কুলে ফিরছিল তখন ওয়েনসডে জিজ্ঞাসা করে সে কিভাবে জানলো। উত্তরে গোমেজ জানায় যে ড্রাইভার তাকে বলেছে। সে তার মায়ের কথা জিজ্ঞাসা করলে তার বাবা বলে যে মাকে জানানোর এখনই কোনো প্রয়োজন নেই। এরপর গোমেজ ওয়েনসডেকে জিজ্ঞাসা করে যে সে ওই বাড়িতে কি করছিল, যার উত্তর ওয়েনসডে না দিলে গোমেজ বলে তার এই স্বভাবের কারণেই তার মা তাকে নিয়ে চিন্তা করে। ওয়েনসডে তার মাকে নিয়ে এখান থেকে চলে যেতে বললে গোমেজ জানায় তার মা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে ফান্ড রাইজিং কমিটির হেড হবে, অর্থাৎ এখন থেকে তারা এখানেই থাকবে। তখন ওয়েনসডে গোমেজের কাছে তার আন্ট অফিলিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে গোমেজ বলে যে এই গল্পটি যেহেতু তার না, তাই সে এই গল্পটি তাকে শোনাতেও চায় না। এখন পরদিন সকালে আমরা ইউজিনের ওই সিক্রেট আড্ডা দেখতে পাই, যেখানে আসলে ইউজিন দেখতে পাই লে সেখানে আগে থেকেই রয়েছে। সে লেকে জিজ্ঞাসা করে গতরাতে সে কোথায় গায়েব হয়ে গিয়েছিল। সে মনে করে লেও হয়তোবা তার আঙ্কেলের মতো তার মৌমাছিগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিয়েছে, তাই সে চিন্তিত হয়ে ভেতরে প্রবেশ করে। তখনই হতবাক হয়ে যায়, কেননা ভেতরে বাধা ছিল ওই লাশ। সে ইউজিনের উপর আক্রমণ করতে আসলে লে তাকে ইলেকট্রিক শক দেয়। ইউজিন অনেক ভয় পেয়ে যায়। লে তখন তার হার্ট দেখায় এবং বলে সেও তাদের মতো একজন স্টুডেন্ট ছিল এই নেভারমোরের। এর মানে অ্যাজাক্সের ওই গল্প কোনো কাল্পনিক গল্প নয়। তবে সে ইউজিনকে ভয় পেতে নিষেধ করে, কেননা এই লাশটির কোনো ব্রেন নেই। পোকামাকড়ে তা খেয়ে গিয়েছে। এখন আর সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হতে পারে তার অনেক ক্ষুধা লেগেছে। লে এই লাশটির নাম রাখে স্লার। এদিকে রুমে যাওয়ার সময় ওয়েনসডে এনিটের মৃত্যুর যে ভিশন দেখেছিল এই ব্যাপারে থিংকে জানিয়ে দেয়। তবে এটাও বলে যে থিং যেন এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করে, বিশেষ করে এনিটের সাথে। সে এটা সহ্য করতে পারবে না। কথা বলতে বলতে রুমের দরজা খুলতেই সে হতবাক হয়ে যায়। জানালার বাইরে ব্যালকনিতে পড়ে আছে এনিটের লাশ। গলা কেটে তাকে কেউ হত্যা করেছে। ওয়েনসডে অনেক বেশি ঘাবড়ে যায় এবং থিংকে বলে দ্রুত হেল্প নিয়ে আসতে। তখনই এনিট হেসে ওঠে। সে মূলত আজকে প্রাঙ্ক ডেতে প্রাঙ্ক করছিল ওয়েনসডের সাথে। প্রত্যেক বছরই এই দিনে প্রাঙ্ক ডে সেলিব্রেট করা হয় নেভারমোরে। তবে গত বছর এই দিনের পরে ওয়েনসডে নেভারমোরে এসেছিল, এ কারণে এটাই তার প্রথম প্রাঙ্ক ডে। এনিট এটা ভেবে খুশি ছিল যে ওয়েনসডে তার মৃত্যুর খবর শুনে অনেক স্যাড হয়ে গিয়েছিল।
এখন ওয়েন্সডে রেগে গেলে এনিট বলে সে তো শুধুমাত্র প্রতিশোধ নিচ্ছিল। সে ভেবেছিল ওয়েন্সডে হয়তোবা তার বালিশের উপর মানুষের চোখ রেখে তার উপর প্রাঙ্ক করেছে। তবে এটা ওয়েন্সডে রাখেনি, যদিও এই ব্যাপারে সে এনিটকে কিছুই বলে না। তবে সে বুঝতে পেরেছিল এটা টেলরের বাবার চোখ হতে পারে। তখনই এনিট দেখে তার ফোনে মেসেজ দিয়েছে ওই স্টকার, যে ওয়েন্সডের নভেল পড়াতে চেয়েছিল। তারা ওই নাম্বারে কল করতেই দেখতে পায় এটা টেলরের বাবার নাম্বার, অথচ সে তো গতকাল রাতেই মারা গিয়েছে এবং তার ফোনও খুঁজে পায়নি পুলিশেরা। ফলে ওয়েন্সডে এবার আরও বেশি চিন্তিত হয়ে পড়ে এনিটকে নিয়ে। সে এনিটকে রুমেই থাকতে বলে। তবে এনিট তো কোনোভাবেই গত বছরের মতো করে এই বছরটা এই ধরনের মার্ডার মিস্ট্রি অথবা বোরিং জিনিসে নষ্ট করতে চাইছিল না, সে এনজয় করতে চাইছিল। একথা বলে সে রুম থেকে বেরিয়ে যায়। ওয়েন্সডে এবার ওই চোখটি স্পর্শ করে অতীত দেখার চেষ্টা করে, তবে কিছুই দেখতে পায় না। তাই সে থিংকে বলে গুডিসের বই থেকে এর সলিউশন বের করতে। অন্যদিকে পুরো স্কুল জুড়ে প্রাঙ্গডে নিয়ে সবাই অনেক আনন্দ মজা করছিল। এনিট এবং ব্রুনোর ক্লোজনেস দূর থেকে অ্যাজাক্সও অনুভব করতে পারছিল। তখনই তার কাছে আসে লে এবং ইউজিন, এবং তারা অ্যাজাক্সের হয়ে প্রতিশোধ নিতে চায়। ইউজিন যেহেতু কীটপতঙ্গের ভাষা বুঝতে পারত এবং তাদেরকে পরিচালনা করতে পারত, তাই সে তার আটকে রাখা মশাদেরকে পাঠিয়ে দেয় ব্রুনোর কাছে। ফলে ব্রুনোর অবস্থা হয়ে যায় বেগতিক। অ্যাজাক্সও এখানে লে এবং ইউজিং এর সাথে প্রাঙ্ক করে। আনন্দের মধ্য দিয়ে যেতে থাকে এই দিনটা। তবে প্রফেসর অর্লফ এই প্রাঙ্কডে একদমই পছন্দ করতো না, কেননা তার যেহেতু হাত পা নেই, তাই স্টুডেন্টরা তার সাথে সবথেকে বেশি প্রাঙ্ক করে। সে কোনোভাবে কারোর প্রতিবাদও করতে পারে না। এরই মাঝে ওয়েন্সডে সেখানে আসে এবং সে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে এমন আউটকাস্টের ব্যাপারে যার কাছে পাখিদেরকে নিয়ন্ত্রণ করার শক্তি আছে। তখন প্রফেসর অর্লফ এভিয়ানদের কথা বলে। আউটকাস্টদের মধ্য থেকে শুধুমাত্র এভিয়ানরাই পাখিদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই স্কুলে 10 বছরের বেশি হয়ে গিয়েছে কোনো এভিয়ান আসেনি। অন্যদিকে বিয়ানকা গিয়েছিল মর্টিসিয়াকে তার মায়ের সাথে কথা বলার জন্য রাজি করাতে। মূলত তার মা অনেক ধনী একজন ব্যক্তি ছিল, তার কাছ থেকে ডোনেশন নিতে চাইছিল প্রিন্সিপাল। তবে এর জন্য মর্টিসিয়াকেই তার সাথে কথা বলতে হবে। তবে তাদের মা মেয়ের সম্পর্ক একদমই ভালো ছিল না, যে কারণে বিয়ানকার খুব একটা লাভ এখানে হয় না। এদিকে লে মাংসওয়ালা খাবার নিয়ে গিয়েছিল ওই লাশের জন্য, যেটা সে খেয়ে নেয়। তবে এর ফলে তার শক্তিও বেড়ে যায়, কেননা লেরা বের হওয়া মাত্রই সে নিজের শক্তি দিয়ে শেকলে বাঁধা কাঠ ভেঙে ফেলে। এদিকে ওয়েন্সডে টেলরের সাথে দেখা করতে চাইছিল, এর জন্য তার গাড়ির প্রয়োজন। তবে ফ্যামিলি কার নিলে সবাই জেনে যাবে, তাই তো সে এইখানে এনিটের ওই চিঠিটা চুরি করে নেয়, যে লেটার দেখালেই ড্রাইভিং শেখাবে। এনিট রুমে গিয়ে সে লেটার আর খুঁজে পায় না। এমন সময় সেখানে আসে ওয়েন্সডের মা। সে এখানে ওয়েন্সডের সাথে নয়, বরং থিংয়ের সাথে দেখা করতে এসেছিল। সে থিংয়ের উপর রেগেছিল, কেননা গুডিসের বই এতদিন ধরে ওয়েন্সডের কাছে আছে এই ব্যাপারটা থিং তাদেরকে জানায়নি। সেও তো তাদের পরিবারের অংশ। যা শুনে থিং এখানে তাকে মনে করাতে থাকে কখন কখন তারা নিজেদের অ্যাকশনের মাধ্যমে তাকে চাকরের মতো ট্রিট করেছে। এখনও তাদের মা মেয়ের খারাপ সম্পর্কের ব্লেম তার উপর দেওয়া হচ্ছে। একথা বলে রাগ দেখিয়ে সে নিজের ঘরে চলে যায়। অন্যদিকে ওয়েন্সডে পৌঁছে যায় ওই ড্রাইভারের কাছে। সেখানে এনিটের চিঠি দিতেই ড্রাইভার তাকে ড্রাইভিং সিট ছেড়ে দেয়। আর এই সুযোগ নিয়ে ওয়েন্সডে এই গাড়ি নিয়ে যেতে চাইছিল অ্যাসাইলামে, যেখানে টেলর আছে। তবে ড্রাইভারও নিজের সিটের সাথে একটা ব্রেক নিয়ে রেখেছিল, যেটার কারণে ওয়েন্সডে সুবিধা করে উঠতে না পারলে সে ওই ব্রেকটাই কেটে দেয়। ওই সময় ওই ড্রাইভার নেভারমোরের গেটে ওই লাশকে দেখতে পায়, যে কিনা গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল। এই জীবন্ত লাশকে দেখে ড্রাইভার বেশ অবাক হয়। এরই মাঝে ওয়েন্সডে গাড়ি চালাতে আরম্ভ করলে সে তো আরও বেশি হতবাক হয়ে যায়। এভাবেই একটানে ওয়েন্সডে চলে আসে ওই অ্যাসাইলামে। সেখানে এসে তার ভেতরে ঢোকার জন্য খুব একটা কষ্ট করা লাগে না। নিজের রিসার্চ দেখিয়ে সে সরাসরি এই অ্যাসাইলামের অথরিটির সাথে কথা বলে। সেখান থেকে সে জানতে পারে টাইলার এবং বাকি আউটকাস্টদের দেখাশোনা করে ডক্টর ফেয়ারবর্ন। সে এখানে ফেয়ারবর্নের ব্যাপারে অনেক প্রশংসা করতে থাকে। ডক্টর নিজে কোনো আউটকাস্ট না, তবে সে আউটকাস্টদের মানসিক অবস্থার ব্যাপারে থিওরি লিখেছে। এটা নিয়ে ওয়েন্সডে তাকে ছোট করতে থাকলে তখনই সেখানে চলে আসে ডক্টর ফেয়ারবর্ন। সে আগে থেকেই ওয়েন্সডের জন্য পারমিশন নিয়ে রেখেছিল, কেননা সে জানতো ওয়েন্সডে আজ হোক বা কাল হোক ঠিকই টাইলারের সাথে দেখা করতে আসবে। সময়ের সাথে সাথে টাইলারের রাগ দিন দিন আরও বেশি বাড়ছে। তখন ওয়েন্সডে ম্যারিলিনের কথা জিজ্ঞাসা করে, যার উত্তরে ডক্টর জানায় মেরিলিনকেও এখানেই আটকে রাখা হয়েছে। তবে তাকে টাইলারের থেকে দূরে রাখা হচ্ছে, কেননা সে এখনো পর্যন্ত মানেই না যে সে টাইলারের মাস্টার। সবকিছু তার জন্য হয়েছে। তাদের দুজনকে দূরে রাখার ফলে তাদের সম্পর্ক আরও বেশি দুর্বল হবে।
এখন আমরা দেখতে পাই টাইলারকে খুবই সিকিউর একটা স্থানে রাখা হয়েছিল। ওয়েন্সডেকেও সেফটির সাথে ভেতরে প্রবেশ করানো হয়। ওয়েন্সডেকে দেখে টাইলার অবাক হয় এবং তাকে বলতে থাকে যে ওয়েন্সডে তার ভেতরের মনস্টারকে ভালোবেসেছে। তারা দুজনই কালো দুনিয়ার মানুষ, তারা দুজন চাইলে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে। এভাবেই কথা কাটাকাটি শুরু হলে টাইলারের মনস্টার রূপ বেরিয়ে আসতে যায়। তখনই কারেন্টের শক দিয়ে তাকে স্বাভাবিক করা হয়। তখন ওয়েন্সডে টাইলারকে তার বাবার মৃত্যুর সংবাদ দেয়। সে সাথে আমরা এটাও জানতে পারি যে যে লোকটি প্রথমে মারা গিয়েছিল সে টাইলারের চাচা ছিল। টাইলারের পরিবারে দুইজন মারা গিয়েছে। এই কারণেই সে টাইলারের সাথে দেখা করতে এসেছে যাতে করে কোনো ক্লু পায়। তবে টাইলার তাকে মোটেও সাহায্য করার মুডে ছিল না, যেটা বুঝতে পেরে ওয়েন্সডে সেখান থেকে চলে যেতে চাইলে টাইলার তাকে এনিডের কথা বলে উস্কাতে থাকে। এনিডি শেষ ব্যক্তি ছিল যে কিনা গতবার লড়াইয়ে টাইলারের উপর হামলা করেছিল, তাই সে বলে এনিডকে যেখানেই সে দেখবে সেখানেই শেষ করে দিবে। বেস্ট ফ্রেন্ডকে মারার কথা শুনে ওয়েন্সডে এবার আরো বেশি ক্ষেপে যায়। সে টাইলারকে উল্টোপাল্টা বলতে থাকে, যার ফলে টাইলারের ভেতরকার মনস্টার এবার সত্যিকার রূপ নেয়। তবে সময় থাকতে কন্ট্রোলে থাকা লোকটি তাকে কারেন্টের শক দিয়ে আবারও স্বাভাবিক করে তোলে। ওয়েন্সডে বেরিয়ে যায় এবং সে চিৎকার করতে থাকে। দৃশ্য চলে আসে স্কুলে, যেখানে লিও এখন জেনে গিয়েছিল যে তার পেট জম্বি অর্থাৎ ওই লাশটি পালিয়ে গিয়েছে। এদিকে এনিড এবং ব্রুনোর সম্পর্ক অনেক বেশি গভীরে চলে গিয়েছিল। ব্রুনো এনিডের সাথে তার রুমে আসে। ওই সময় কাউকে একটা আমরা গোপনে এনিডের উপর নজর রাখতে দেখতে পাই। সেখানে একটা গিফট বক্স ছিল, যেটা ছিল থিংয়ের জন্য। তাই সে ব্রুনোকে অপেক্ষা করতে থিনের বাড়ির কাছে যায়। সেখানে সে থিনের ওই গিফট বক্সটিও খোলে, যার ভেতরে ছিল থিনের পুলিশে ধরা পড়া একটা ছবি, সেই সাথে একটা চিরকুট, যেটা পড়ে এনিড বুঝতে পারে এই গিফটটা তাকে পাঠিয়েছে ওয়েন্সডের আঙ্কেল। আর এই গিফটটা তাকে তার জন্মদিনের গিফট হিসাবেই পাঠানো হয়েছে, অর্থাৎ আজকে থিংয়ের জন্মদিন। তবে আঙ্কেল ফেস্টার বাদে অ্যাডামস ফ্যামিলির আর কারোরই তার জন্মদিনের কথা মনে নেই। তাই এনিড ঠিক করে যে সে থিংয়ের বার্থডে উপলক্ষে একটা পার্টি দিবে। এমন সময় পেছনে আওয়াজ হয়ে ওঠে এবং ব্রুনোর কোনো একটা অবস্থা দেখে দৌড়ে চলে যায় এনিড। থিং দেখতে যাবে তার আগেই তার ঘরের বক্সটির দরজা বন্ধ হয়ে যায়, সেই সাথে উপর থেকেও বন্ধ করে দেওয়া হয়। ফলে সে এনিডকে কোনো রকম সাহায্যই করতে পারে না। এদিকে প্রিন্সিপালকে গিয়ে বিয়ানকা জানায় যে কিছুতেই মর্টিসিয়া তার মায়ের সাথে কথা বলতে রাজি হচ্ছে না। তখন প্রিন্সিপাল বলে যে সে এমনি এমনি বিয়ানকাকে তার কাজে তো নেয়নি, নিশ্চয়ই এর পেছনে উদ্দেশ্য রয়েছে। যা শুনতেই বিয়ানকা বুঝতে পারে যে সে চাইছে বিয়ানকা যেন তার সাইরেন্স মর্টিসিয়ার উপর প্রয়োগ করে। ফলে সে এবার একটু ক্ষেপে যায় এবং নিজের শক্তি প্রিন্সিপালের উপর প্রয়োগ করার চেষ্টা করে। তবে প্রিন্সিপাল তো আগে থেকেই নিজের কাছে একটা বিশেষ রকমের পাথর রেখেছিল, যেটা সাইরেন সং থেকে রক্ষা করে, অর্থাৎ বিয়ানকার জাদুর কোনো প্রভাব তার উপর পড়বে না। ফলে বিয়াঙ্কা বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। অন্যদিকে ওয়েন্সডে রুমে এসে দেখতে পাই ওই বক্সের ভেতরে থিং আটকা। সে থিংকে মুক্ত করতেই বুঝতে পারে যে এনিডকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এনিডের ফোনে কল আসে এবং সে তাকে চ্যালেঞ্জ করে পূর্ণিমার আগেই এনিডকে রক্ষা করতে। আর এই রক্ষার কাজে সে যদি অন্য কাউকে ইনভলভ করে তাহলে এনিডকে সে আর ফেরত পাবে না। লোকটির নজর সবসময় ওয়েন্সডের উপরে আছে। ওই সময় দরজার নিচে থেকে কেউ একজন প্লেডেড কার্ড ছুঁড়ে মারে, তবে ওয়েন্সডে বের হয়ে দেখতে পাই সেখানে কেউই নেই। এদিকে এনিডের জ্ঞান ফেরে এবং সে দেখতে পায় তাকে ব্রুনোর সাথে ক্লক টাওয়ারের ভেতরে বেঁধে রাখা হয়েছে। শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে করে তারা কোনোভাবে এটা কাটতে না পারে। প্রথমে তো এনিডের মনে হয় এটা হয়তোবা এজাক্স করছে, কেননা আজ প্রাং ডে। তাদের উপর রাগ এবং ক্ষোভ থেকেই হয়তোবা সে এটা করছে। ঠিক তখনই উপর থেকে একটা ছুরি এসে পড়ে। দেখা যায় উপরে রয়েছে অসংখ্য ছুরি, যার একটা একটা পড়তে আরম্ভ করলে তাদের শরীরের কোনো অংশই খুঁজে পাওয়া যাবে না। মৃত্যু নিশ্চিত দেখে এনিড বুঝতে পারে এটা কোনো প্রাঙ্ক না। এদিকে ওয়েন্সডে থিংয়ের সাথে বেরিয়ে পড়েছিল এনিডকে খুঁজতে। পথেই তার দেখা হয় তার মিউজিকের টিচারের সাথে। তার সাথে কথা বলে ওয়েন্সডের এখানে মাথায় একটা বুদ্ধি আসে। সে যে নোটটি পেয়েছিল এটা মূলত একটা মিউজিক্যাল নোট ছিল, তাই সে সরাসরি চলে যায় মিউজিকের রুমে। সেখানে গিয়ে সে পিয়ানোতে ডেট বাজায়। সাথে সাথে খুলে যায় একটা সিক্রেট দরজা। এর ভেতরে একটা সুড়ঙ্গ পথ পাওয়া যায়, যেটা কোথাও একটা নিয়ে যাচ্ছিল ওয়েন্সডেকে। যাওয়ার সময় হঠাৎ করেই পেছনে কারোর একটা ছায়া দেখা যায়। লাল হুডি পরা মুখোশধারী এই ব্যক্তিকে দেখে ওয়েন্সডে হতবাক হয়ে যায়, কেননা একটু পরপরই এই ব্যক্তি গায়েব হয়ে যাচ্ছিল। সেখানে পড়েছিল শুধুমাত্র তার মাস্ক, যেটাতে ওয়েন্সডের জন্য ওয়ার্নিং ছিল যে সময় পেরিয়ে যাচ্ছে। তাই সে দ্রুত চলে যায় সামনের দিকে এবং দেখতে পায় সে ক্লক টাওয়ারে পৌঁছে গিয়েছে। সেখানে একটা এলিভেটর ছিল
সে এলিভেটরের ভেতরে ঢুকে পড়ে। অন্যদিকে এই পুরো সময়ে এনিট এবং ব্রুনো এটা ভাবছিল যে এইভাবে তারা কি জন্য ফাঁসলো। এনিট বুঝতে পারে তার বান্ধবীর জন্যই এমনটি হয়েছে। ব্যাড লাক, খুনি এসব সব সময় তার বেস্ট ফ্রেন্ডের পিছু করে। তখন ব্রুনো বলে সে কেন তাহলে তার বেস্ট ফ্রেন্ডকে ছেড়ে দেয় না। উত্তরে এনিট বলে বাকিদের জন্য ওয়েন্সডে একটা অন্ধকার হলেও তার জন্য আলোর পথ। সে ওয়েন্সডেকে ছাড়া নিজের জীবন তো কল্পনাই করতে পারে না। এই কথা বলতে বলতে সে ইমোশনাল হয়ে পড়ে। ব্রুনো বলে যে তার জীবনেও এরকম কাউকে দরকার। তারা দুজনে এবার কথা না বাড়িয়ে ওই চেন থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। এভাবেই তারা নিচে পড়ে যায়। তবে ভাগ্য ভালো, উপর থেকে কোনো ছুরি এসে তাদের গায়ে পড়ে না। তারা দুজন এখানে এইভাবে পড়ে থেকেই ক্লোজ হয়ে যায়। এরই মাঝে ওয়েন্সডে সেখানে চলে আসে, যাকে দেখে এনিট তাকে দ্রুত বাঁচাতে বলে। ওয়েন্সডে তখন থিংকে পাঠিয়ে দেয় তাদের শিকল খোলার জন্য। থিং যাওয়ার সময় একটা চিকন সুতার সাথে ধাক্কা লাগে। সাথে সাথে আশেপাশে অসংখ্য ছুরি পড়তে আরম্ভ করে। থিংয়ের উপরেও একটা ছুরি পড়ে। এমন সময় শুরু হয়ে যায় একটা ফাঁদ। উপর থেকে এখন সবগুলো ছুরি আস্তে আস্তে করে নিচের দিকে নামছিল, তাও আবার একসাথে। এখন ওই প্ল্যাটফর্মের উপর যে যে থাকবে সবাই শেষ হয়ে যাবে। ওয়েন্সডে বুঝতে পারে এই সব কিছু নিচে থাকা একটা মেশিনের সাথে কানেক্টেড, যেটা কানেক্টেড ছিল একটা টাইপরাইটারের সাথে। সে চলে যায় নিচে। অন্যদিকে এনিট চিৎকার করতে থাকে। এই টাইপরাইটারে একটা প্রশ্ন লেখা ছিল, যে প্রশ্নটা জড়িত ছিল সেখানে থাকা বইয়ের সাথে। ওয়েন্সডে মাথা ঠান্ডা করে ওই বইটি খোঁজার চেষ্টা করতে থাকে। এদিকে মৃত্যুর ভয়ে এনিটদের অবস্থা বেগতিক। ওয়েন্সডে চিৎকার করে তাকে শান্ত হতে বলে। আর এরপর ওই ছুরিগুলো যখন এনিটকে বিদ্ধ করতেই যাবে, ঠিক তখনই ওয়েন্সডে আসল উত্তর খুঁজে বের করে। যে উত্তরটি ছিল একটা বই রিলেটেড, আর ওই বইটির নাম ছিল দ্য ইনভিজিবল ম্যান। ওয়েন্সডে সময় নষ্ট না করে টাইপরাইটারে ওই নামটি লেখে। সাথে সাথে মেশিনটি বন্ধ হয়ে যায়। অল্পের জন্য বেঁচে যায় এনিট এবং ব্রুনো। আর এরপর ওই ছুরিগুলো আবারও উপরে উঠে যায়। ওই প্ল্যাটফর্মে এসে ওয়েন্সডে প্রথমে থিংকে বাঁচিয়ে নেয়। এরপর সে এনিট এবং ব্রুনোকে মুক্ত করতে যাবে, ঠিক তখনই কারোর একটা ক্লাপিং এর আওয়াজ হয়। আস্তে আস্তে করে তাদের সামনে প্রকট হয় অ্যাগনেস। হ্যাঁ, প্রথম থেকে ওই ক্রেজি স্টকার আর কেউ নয় বরং অ্যাগনেস ছিল, যে কিনা ওয়েন্সডের অ্যাটেনশন পাওয়ার জন্য এই সব কিছু করছিল। কেননা সে ছিল ওয়েন্সডের ফ্যান গার্ল, আর এর জন্য সে ওয়েন্সডের বেস্ট ফ্রেন্ডকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করছিল না। এই ব্যাপারটা ওয়েন্সডের কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। অ্যাগনেসের পাওয়ার ছিল অদৃশ্য হওয়া, আর নিজের এই অ্যাবিলিটিকে কাজে লাগিয়েই সে এতক্ষণ যাবৎ এই সব কিছু করছিল। বনফায়ারে ওই নভেল রেখেছিল সে নিজেই। সে মূলত ওয়েন্সডের বেস্ট ফ্রেন্ড হতে চাইছিল, যেটা বুঝতে পেরে এনিট তার উপর আক্রমণ করতে যায়, যাকে বাধা দেয় ব্রুনো। তখন ওয়েন্সডে তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তাহলে টাইলারের বাবাকে মারল, যার প্রতি উত্তরে অ্যাগনেস জানায় যে সে তার পিছু করতে করতে অদৃশ্য অবস্থায় ওই বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিল ঠিকই, তবে সে তাকে মারেনি। সে তো তার ব্যাপারে কিছুই জানতো না। তবে যদি ওয়েন্সডে চায় তাহলে সে তাকে ইনফরমেশন নেওয়ার জন্য হেল্প করতে পারে। ওয়েন্সডে এই ব্যাপারটা নিয়ে চুপ করে থাকে, কেননা এনিট কিছুতেই চাইছিল না যে তার সাথে ওয়েন্সডের ভালো সম্পর্ক হোক। এনিট তো তাকে লিফটে পর্যন্ত নেয় না। বেচারি ক্রিপি অ্যাগনেস সেখানেই দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বিয়ানকা গিয়ে পৌঁছেছিল মর্টিসিয়ার কাছে। সেখানে গিয়ে এবার সে তার সাইরেন সং এর পাওয়ার ব্যবহার করে এবং মর্টিসিয়াকে রাজি করে তার মায়ের সাথে কথা বলার জন্য। সম্মোহিত থাকার কারণে মর্টিসিয়াও এখানে রাজি হয়ে যায়। আর এরপর তার মেমোরি থেকে বিয়াঙ্কা নিজের এখানে আসার অস্তিত্বও মিটিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে ওয়েন্সডের উপর ভীষণভাবে রেগেছিল থিং, কেননা সে তার বার্থডে ভুলে গিয়েছিল। আর এই অপরাধের কোনো ক্ষমা হয় না, এটা ওয়েন্সডেও মানত। তাই সে এখানে নিজের জন্য একটা শাস্তির ব্যবস্থা এনেছিল। সে থিংকে বলে তার জন্য কঠিনতর শাস্তির ব্যবস্থা করতে, তবে থিং এতে রাজি হয় না। তখনই তার মনে পড়ে যায় ওই বইটির কথা, অর্থাৎ গরিসের বইয়ের কথা। বইটির নাম উচ্চারণ করা মাত্রই থিং ভেতরের দিকে চলে যায়। ওয়েন্সডে বুঝতে পারে বইটি সেখানে নেই। সে এই ব্যাপারে থিংকে জিজ্ঞাসা করে। থিং ভয়ে কাচুমুচু হয়ে যায়, কেননা ওই বইটি তো তার কাছ থেকে এসে মর্টিসিয়া নিয়ে গিয়েছিল, যেটা বুঝতে পেরে এবার ওয়েন্সডে তার মায়ের উপরই ক্ষেপে যায়। অন্যদিকে ওই সময় আমরা জঙ্গলের দৃশ্য দেখতে পাই। ওই লোকটিকে দেখতে পাই যার গাড়িকে ছলে কৌশলে ওয়েন্সডে ব্যবহার করেছিল ওই অ্যাসেলামে যাওয়ার জন্য। সে এখানে প্রিন্সিপালকে কল করেছিল এবং নেভারমোরের কোনো স্টুডেন্টকে আর কখনোই সে ড্রাইভিং শিখাবে না বলে জানিয়ে দিয়েছিল। সে যখন এই কথা বলছিল তখনই তার সামনে লের পেট জম্বি চলে আসে। গাড়িতে ধাক্কা লাগার ফলে সে নিচে পড়ে যায়। ফলে লোকটি চিন্তিত হয়ে পড়ে এবং গাড়ি থেকে নেমে দেখতে যায় সে কাকে অ্যাক্সিডেন্ট করলো।
তবে সে সেখানে কাউকে দেখতে পায় না। এমন সময় ঠিক তার পেছনেই দাঁড়িয়ে ছিল ওই জীবিত লাশ, অর্থাৎ ওই জম্বি, যে কিনা তার উপর হামলা করে এবং তার ব্রেন খুলে খেয়ে ফেলে। অর্থাৎ আস্তে আস্তে এই জম্বি আরো বেশি ভয়ানক হয়ে উঠছিল, যে ব্যাপারে কোনো ধারণা ছিল না লে এবং তার বন্ধু ইউজিনের। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা মরিসিয়া এবং গমেজকে দেখতে পাই, যারা দুজন মিলে থিংয়ের জন্য একটা স্পার আয়োজন করেছিল। তারা যে থিংয়ের বার্থডে ভুলে গেছে এই ব্যাপারটা নিয়ে তাদেরও অপরাধ বোধ হচ্ছিল। মরিসিয়া এখানে গমেজের সাথে এটাও শেয়ার করে যে তার হঠাৎ করে কেন জানি তার মায়ের সাথে কথা বলতে ইচ্ছা হচ্ছে, তাকে মেড গালাতে ডাকতে ইচ্ছা হচ্ছে। গমেজেরও ব্যাপারটা সুবিধার মনে হচ্ছিল না। স্ত্রীর মুড ঠিক করার জন্য তারা দুজন এখানে ডান্স করতে আরম্ভ করে। এরই মাঝে হঠাৎ করে তাদের বাড়িতে কেউ একজন যেন প্রবেশ করে, যে ব্যাপারটা বুঝতে পারে মরিসিয়া। তাই তো সে এখানে বাহানা করে গোমেজকে সেখানেই রেখে নিজে চলে যায় বেডরুমে, যেখানে ওয়েন্সডে এসেছিল গুরিজের বই নিতে। তবে সে যে বক্সের ভেতরে এই বই থাকবে বলে ভেবেছিল সেটার ভেতরে ছিল না। সে এখানে মর্তিসিয়াকে তার নিজের স্বপ্নের ব্যাপারেও বলে এনিটকে বাঁচানোর জন্য এই মুহূর্তে তার এই বইটি দরকার। তবে মর্টিসিয়ার এমনটি মনে হচ্ছিল না। তার মনে হচ্ছিল ওয়েন্সডে এই ভিশনের মাধ্যমে আরো বেশি কনফিউজড হয়। সে চাইছিল না কোনোভাবেই তার মেয়ে বিপদে পড়ুক, তার শক্তি দূষিত হোক। সে ওই কাজটি জীবনও করতে চাইছিল না যেটা তার মা তার বোনের সাথে করেছিল। তাই সে এখানে ওয়েন্সডেকে ওই বই দিবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয়। ওয়েন্সডেও জানিয়ে দেয় যে সে যে কোনোভাবে ওই বইটি নিয়ে নিবে। ফলে মর্টিসিয়াও এখানে তার মেয়েকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। এদিকে ওয়েন্সডে টেইলরের বাবার মৃত্যু নিয়ে অনেক বেশি ইনভেস্টিগেশন করছিল। সে জানার চেষ্টা করছিল যে কি কারণে তার মৃত্যু হতে পারে। এত ইনভেস্টিগেশন করার পরও সে কোনো রকম ক্লুই পাচ্ছিল না। এদিকে এনিট তো চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল যে সে ক্যাম্প ফায়ারের দিন কি পড়বে। তাদের স্কুল থেকে ক্যাম্পিংয়ে যাচ্ছে, যেখানে যাওয়ার জন্য এনিট অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে ওয়েন্সডে সেখানে যেতে চাইছিল না। তবে এনিট যেহেতু এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল এবং পুরো ঘর মাথায় তুলে রেখেছিল, তাই ওয়েন্সডে এখানে তাকে মিথ্যা বলে এবং তার কথা বিশ্বাস করে এনিট চলে যায় তার জামা খুঁজতে। ওই সময় থিং বলে যে তাদের উচিত এনিটকে সবটা খুলে বলা। তবে ওয়েন্সডের এমনটি মনে হচ্ছিল না, কেননা এনিট সামান্য একটা জামা না পাওয়ায় এত বেশি পাগল হয়ে উঠেছে। সে যদি জানতে পারে যে সে মারা যেতে চলেছে, তাও আবার ওয়েন্সডের পেছনে পড়ে থাকা কোনো পাগল খুনির হাতে, তাহলে সে আরো বেশি প্যানিক করবে এবং সবকিছু আরো বেশি গরমিল হয়ে যাবে। এই কথা বলতেই তার সামনে প্রকট হয় অ্যাগনেস। অ্যাগনেস এতক্ষণ যাবৎ সেখানেই অদৃশ্য হয়ে সবকিছু দেখছিল। সে মূলত এনিটের ওই কাপড়টি লুকিয়ে রেখেছিল। এনিট মারা যাবে এটা শুনে তো সে খুশিই হয়ে যায়, কেননা এটা হলে ওয়েন্সডের বেস্ট ফ্রেন্ডের সিটটা খালি হয়ে যাবে। তখন ওয়েন্সডে বলে যে সে এনিটকে কিছুই হতে দিবে না, সে ওই খুনিকে খুঁজে বের করবে। আর যদি সে জানতে পারে যে ওই খুনি আর কেউ নয় বরং অ্যাগনেস, একথা বলতেই অ্যাগনেস বলে ওঠে তাহলে ওয়েন্সডে একটা নতুন নিয়মে তার জীবন নিয়ে নেবে। সে তো ওয়েন্সডের জন্য জীবন দিতেও প্রস্তুত। তবে ওয়েন্সডে তাকে একদমই নিজের ফ্রেন্ড অথবা সাথী বানাতে চায় না। তাই তো সে তাকে তার ফেরত আসার আগেই সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে রাতের বেলা একটা মানুষ খুন করার পর স্লার্প আপনা আপনি ফিরে এসেছিল ওই ঘরটির সামনে। লে তাকে আবারও এনে বেঁধে রেখেছিল। সে তাকে ব্রেন খেতে দেয় এবং ওই সময় ইউজিন দেখতে পায় তার নিজের ব্রেন খুব দ্রুত ডেভেলপ হচ্ছে। এর মানে সে যত বেশি ব্রেন খাবে ততই তার ব্রেন ডেভেলপ হবে। সে এখানে খাবার শেষ হয়ে যাওয়ার পর প্রথমবারের মতো অর্ধেক ওয়ার্ড বলে। সে ব্রেইনের ব্রে পর্যন্ত বলে, যা শুনে ইউজিন লেকে বলতে থাকে যে সে খুবই ডেঞ্জারাস হতে চলেছে। ঠিক তখনই পেছন থেকে সে ইউজিনের উপর হামলা করে, কেননা সে ইউজিনের ব্রেন খেতে চাইছিল। যেটা বুঝতে পেরে লে তার উপর ইলেকট্রিক শক দেয় এবং বলে ইউজিন থেকে দূরে থাকতে। এই ঘটনায় ভয় পেয়ে ইউজিন চাইছিল বাকিদেরকে এই ব্যাপারে জানিয়ে দিতে, তা না হলে স্লার্প আরো বেশি মারাত্মক হয়ে যেতে পারে। তবে লে এমনটি চাইছিল না, কেননা স্লার্প তার পেট ছিল এবং সে চাইছিল না যে তার উপর কোনো রকম এক্সপেরিমেন্ট হোক। ইউজিন বলে তাকে এইভাবে এখানে রেখে ক্যাম্পিংয়ে যাওয়া খুবই ডেঞ্জারাস হতে পারে। তবে লে অলরেডি একটা বুদ্ধি বের করে নিয়েছিল। আমরা দেখতে পাই স্লার্প বাকিদের উপর হামলা করলেও লের উপর কখনোই হামলা করত না, সে যেন তাকে ভালোবাসত। এদিকে ওয়েন্সডে গিয়েছিল টেলরের বাবার ফিনারালে। সেখানে দুজন মানুষই মাত্র উপস্থিত ছিল, এক তো শেরিফ আর অন্যজন ছিল ওই ডক্টর। ডক্টর এসেছিল টাইলারের রিকোয়েস্টে। সেখানে ওয়েন্সডেকে দেখে খুব একটা খুশি হয় না শেরিফ। সে তাকে এই কেস থেকে দূরে থাকতে বলে, কেননা যে এই খুনগুলোর পেছনে রয়েছে সে অনেক বেশি চালাক। সে চায় না ওয়েন্সডের কোনো ক্ষতি হোক। একথা বলে সে সেখান থেকে চলে যায়।
তখন ওয়েনসডে ডক্টরকে জিজ্ঞাসা করে যে টেলরের সাথে একবারও তার বাবা দেখা করতে গিয়েছিল কিনা। প্রথমে তো ডক্টর উত্তর দিতে চাইছিল না, পরবর্তীতে সে জানায় যে হ্যাঁ, এত লম্বা সময়ে মাত্র একবারই সে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, বাবাকে দেখা মাত্রই টেলর একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাকে 5 মিনিট ধরে শক দিয়েও কন্ট্রোলে আনা যাচ্ছিল না। এরকমটা এর আগে বা পরে কখনোই হয়নি। ওয়েনসডে বলে তার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে কোনো এক অ্যাভিয়ান আছে, অর্থাৎ যে কিনা পাখিদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। তখন ডক্টর বলে তাদের অ্যাসাইলেমে এরকম কোনো অ্যাভিয়ান নেই। তারা যখন এসব নিয়ে কথা বলছিল ওই সময়ও ওই কাক তাদের উপর নজর রেখেছিল। সে মূলত পুরো টাইমই ওয়েনসডের উপর নজর রেখেছিল। এখন অন্যদিকে ওই সময় আমরা বিয়ানকাকে দেখতে পাই, যে কিনা একটা হোটেলে গিয়েছিল। সেখানে গিয়ে সে তার সাইরেন সং ইউজ করে রিসেপশনিস্টের উপর এবং তার কাছ থেকে 302 নাম্বার রুমে চাবি নিয়ে নেয়। সেই সাথে এটাও বলে দেয় যে এই রুমে কেউ কখনো যাবেই না। সেই সাথে বিয়াঙ্কা এখানে এসেছিল এটাও ওই রিসেপশনিস্ট ভুলে যাবে। এখন চাবি নিয়ে সে যখন ওই রুমে প্রবেশ করে আমরা দেখতে পাই মূলত বিয়াঙ্কার মা এই রুমের ভেতরে নিজেকে লুকিয়ে রেখেছিল। গত পার্টে আমরা দেখেছিলাম বিয়াঙ্কার মা একজন লোককে বিয়ে করেছিল, যে কিনা বিয়াঙ্কার মাকে শুধুমাত্র তার সাইরেন সং এর জন্য ব্যবহার করছিল। আর এটা ব্যবহার করে সে অনেক অপরাধও করেছে, যে কেসগুলোতে এখন ফেসে গিয়েছে বিয়াঙ্কার মা। তবে সময় থাকতে বিয়াঙ্কা তার মাকে এখানে পালিয়ে নিয়ে এসেছে। সেই সাথে ওই লোকটিকে খোঁজার জন্য FBI কেও লাগিয়ে দিয়েছে। তাই তো কিছুদিন পর্যন্ত তাদেরকে গা ঢাকা দিয়ে থাকতে হবে। এদিকে ফাইনালি ওয়েনসডে যায় অ্যাগনেসের কাছে তার সাহায্যের জন্য। অ্যাগনেসের পাশাপাশি ওয়েনসডে ফ্যান ক্লাবে আরও একজন স্টুডেন্ট ছিল, যে কিনা রূপ বদলাতে পারত। তার সাহায্যেই মূলত সে টেলরের বাবার ফোন আনলক করেছিল। এখনও তারা ঠিক তাই করে। শুধুমাত্র তাই নয়, ওই রাতে অ্যাগনেস টেলরের বাবার বাড়ি থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে এসেছিল, যেগুলো সে এবার তুলে দেয় ওয়েনসডের হাতে। এখান থেকে সে কিছু ক্লু পায়, যে ক্লুগুলো 2015 সাল এবং একটা জায়গার সাথে সংযুক্ত ছিল। এই জায়গাটি ছিল যে জঙ্গলে তাদের ক্যাম্পিং হতে চলেছে তার খুব কাছে। এই কারণে ওয়েনসডে ঠিক করে যে সে এই ক্যাম্পিংয়ে জয়েন করবে, যাতে করে ওই স্থানে যেতে পারে তদন্তের জন্য। এদিকে পুরো স্কুল রেডি ছিল এই ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য। এনিট খাবার নিচ্ছিল, তখনই সেখানে তার এক্স বয়ফ্রেন্ড অ্যাজাক্স চলে আসে। সে তার জিনিসপত্র নিয়ে যেতে চাইছিল, তবে তার আগেই ব্রুনো সেই জিনিসগুলো নিয়ে রওনা দেয়। এই ব্যাপারে অ্যাজাক্স এনিটের সাথে কথা বলবে, ঠিক তখনই সেখানে মিউজিক টিচার চলে আসে। সে বুঝতে পেরেছিল অ্যাজাক্সের এই সকল কথায় এনিট অপ্রস্তুত হয়ে পড়েছে। এই কারণেই এনিটকে বাঁচানোর জন্যই সে ডেকে নিয়েছিল। এছাড়া সে তাকে সতর্কও করে দেয় যে আজ রাত পূর্ণিমার রাত, যেহেতু আজ রাতে ক্যাম্পিং, তাই তাকে এক্সট্রা সতর্ক থাকতে হবে। তবে সতর্কতা তো দূরের কথা, সে অনেক বেশি খুশি হয়ে যায় যখন সে ওয়েনসডেকে দেখে, যে কিনা ক্যাম্পিং এর জন্য রেডি হয়ে নিয়েছিল। ওয়েনসডে তাকে এক্সাইটেড হতে নিষেধ করে, কেননা সে সেখানে যাচ্ছিল তদন্তের জন্য। তখনই সেখানে প্রকট হয় অ্যাগনেস। অ্যাগনেস একদমই ওয়েনসডে থেকে অনুপ্রাণিত হয়ে কাপড় চোপড় পরত। এমনকি ওয়েনসডে যে স্থানে যেতে চাইছিল সেই জায়গার সকল রাস্তা, ম্যাপ সবকিছু সে তৈরি করে এনেছিল। যে জিনিসটা দেখে এনিট অনেক বেশি রেগে যায়, কেননা অ্যাগনেস তাকে খুন করার চেষ্টা করেছিল। আর ওয়েনসডে এখন তার সাথেই টিম আপ করেছে। তবে তার এই ফ্যান গার্ল তো তার জন্য সবকিছু করতেই প্রস্তুত ছিল। যে ব্যাপারটা দেখে এনিট অনেক বেশি বিরক্ত হয়। এদিকে ওয়েনসডে দেখতে পাই তার ভাই লে এই ক্যাম্পিংয়ে একটা কফিন নিয়ে এসেছে। ফলে ওয়েনসডে লের উপর সন্দেহ হতে থাকে। সে তাকে নানান রকম প্রশ্ন করছিল। এমন সময় সেখানে গাড়ি নিয়ে চলে আসে গোমেজ এবং মর্টিসিয়া। তাদেরকে এখানে দেখে অবাক হয়ে যায় তার 2 ছেলে মেয়ে। তারা মোটেও চাইছিল না গোমেজ এবং মর্টিসিয়া তাদের আশেপাশে থাকুক। লে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে ইউজিনের সাথেই থাকবে। সেই সাথে ওয়েনসডেও মর্টিসিয়ার সাথে কোনো রকম কথা বলতে চাইছিল না এবং সেখান থেকে চলে যায়। এখন সকলে যে যার মতো তাঁবু ফেলে বসে পড়ে। সবাই সবার মতো করে এনজয় করতে থাকে। এদিকে লে এবং ইউজিনের টেন্টের বাইরে লে অসংখ্য রকেটবাজি লাগিয়ে রেখেছিল, যে জিনিসটা দেখে ইউজিনের এবার সন্দেহ হয়। সে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে লে বলে এটা সাবধানতার জন্য। একথা শুনতেই ভেতরে চলে যায় ইউজিন এবং দেখতে পায় ভেতরে ওই কফিনের ভেতরে রয়েছে স্লার্প। ফলে অনেক বেশি ঘাবড়ে যায় ইউজিন। তখন লে বলে সেই তো বলেছিল যে তাকে ওইভাবে জঙ্গলে রেখে তারা আসতে পারবে না, এই কারণে লে এমন পদ্ধতি বের করেছিল। তবে ইউজিনের মতে সে এটা করে তার ফ্রেন্ডদেরকেও বিপদে ফেলেছে। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে এই জম্বির সাথে কিছুতেই রাত কাটাবে না। ওই সময় বাইরে তাদেরকে ডাকতে চলে আসে গোমেজ। গোমেজের গলা শুনে তারা দুজনেই দ্রুত বাইরে চলে যায়। গোমেজ তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। ভেতরে আওয়াজ শুনে সে ভেতরে যাওয়ার চেষ্টা করলে লে তাকে আটকে দেয়।
গোমেজের সন্দেহ হয়েছিল, তাই সে তাদেরকে অ্যাডভাইস করে যে সবসময় যেন তারা একসাথে থাকে, যদি তাদের দ্বারা কোনো ভুলও হয়ে যায় তবুও এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে, গোপনে তারা যেন সব কিছু মাটি চাপা দিয়ে দেয়। এই ব্যাপার বলে সে সেখান থেকে চলে যায়। এখন প্রিন্সিপাল সব স্টুডেন্টদের ডেকে তাদের জন্য একটা ভাষণ দিচ্ছিল। তখনই একটা অঘটন ঘটে। সেখানে চলে আসে কিছু নর্মিস অর্থাৎ নর্মাল মানুষেরা। এটা ছিল একটা ক্যাডেট গ্রুপ, যাদের টিচার এখানে সরাসরি কথা বলতে চায় প্রিন্সিপালের সাথে। সে বলে সে আগেই এই ক্যাম্পটা বুক করেছে, তবে প্রিন্সিপালের দাবি ছিল সে এই ক্যাম্পটা আগে বুক করেছে। তো তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং জানা যায় একজন ক্যাম্পের মালিকের কাছ থেকে বুক করেছিল, অন্যজন ক্যাম্পের মালিকের ছেলের কাছ থেকে বুক করেছিল। এই জন্য একই দিনে দুটো বুকিং হয়ে গিয়েছিল। তারা কোনো রকম সলিউশনে যেতে পারছিল না, যেটা দেখে এখানে ওয়েন্সডে মাঝখানে আসে এবং তাদের সামনে একটা প্রতিযোগিতা রাখে, যে প্রতিযোগিতায় যে বিজেতা হবে সেই এখানে ক্যাম্পিং করবে। এই শর্ত দুই পক্ষই মেনে নেয় এবং নিজেরা প্রস্তুত হতে থাকে। এদিকে এই বুদ্ধিদাতা ওয়েন্সডে কিছুতেই তাদের এই ফাঁদে পা দিতে চাইছিল না। এই প্রতিযোগিতার কারণে সে নিজের লক্ষ্য থেকে কিছুতেই সরবে না বলে ঠিক করে। এখন এই গহীন জঙ্গলের দুটো স্থানে দুই টিমের এক একটা করে এগ রাখা ছিল। যে এগকে রক্ষা করছিল ওই টিমের কয়েকজন মেম্বার। অন্য মেম্বাররা অ্যাটাকের জন্য আশেপাশেই অপেক্ষা করছিল। যে টিম অন্য টিমের ডিম নিয়ে আগে টাওয়ারের উপর রাখতে পারবে সেই টিমই বিজেতা হবে। ক্যাডেটের টিম এখানে অ্যাজেকের টুপি সরিয়ে দেয়, যার ফলে তারা খুব সহজেই নিজেদের এগ উদ্ধার করে নেয় এবং এই ব্যাপারে জানান দেয় বাকিদেরকে। অন্যদিকে ক্যাডেটরা যে এগ রক্ষা করছিল তাদের উপর গোপনে নজর রাখছিল ওয়েন্সডে এবং বিয়াঙ্কা। সেখানে প্রথমেই হামলা করে এনিট এবং ব্রুনো, তবে ক্যাডেট টিম তাদের সামনে টিয়ার গ্যাস ছেড়ে দেয় এবং নিজেরা মাস্ক পরে নেয়। ফলে অ্যানেট এবং ব্রুনো সেখানেই থেমে যায়। ওই সময় ওয়েন্সডে তার দ্বিতীয় চাল চালে। ইউজিন মৌমাছিদের কন্ট্রোল করে তাদের কাছে পাঠিয়ে দেয়, যেটা ধোঁয়ার ভেতর দিয়ে গিয়ে তাদের উপর আক্রমণ করে। চারিদিকে সকলে যখন এই টিয়ার গ্যাস এবং মৌমাছির আক্রমণে কুপোকাত, তখন এর ভেতর থেকে বীরের মতো এগিয়ে যায় ওয়েন্সডে। মানুষই তাকে কাঁদাতে পারে না, এই কেমিক্যাল তাকে কিভাবে কাঁদাবে। সে ওই একটা নিয়ে নেয় এবং বিয়াঙ্কা এই ব্যাপারে জানান দেয়। তবে সমস্যা হলো ক্যাডেটের টিম প্রায় পৌঁছে গিয়েছিল, এদিকে ওয়েন্সডে এখনও অনেক দূরে। তো এই ব্যাপার নিয়ে সকলে ভীষণ চিন্তিত ছিল। আউটকাস্টের টিম প্রায় হার মেনেই নিয়েছিল। তবে এই ব্যাপারেও ওয়েন্সডের কাছে পরিকল্পনা ছিল। সে ওই পাহাড়ের চূড়া থেকে টাওয়ারের উপর যাওয়ার জন্য একটা জিপলাইন ক্রিয়েট করে। অন্য টিম যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন সে খুব সহজেই এই জিপলাইনের সাহায্যে দ্রুত সময়ের মধ্যে টাওয়ারের উপরে পৌঁছে যায় এবং অন্য টিমের ওই প্লেয়ারকে লাথি মেরে ফেলে দেয়, যার ফলে তাদের এগটাও ব্লাস্ট হয়ে যায়। ওয়েন্সডে এবার নেভারমোরের একটা জায়গা মতো রাখে এবং তারা জিতে যায়। আর এর পরপরই ওয়েন্সডে নিজের পরিকল্পনা মাথায় নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে, যাতে করে সে দ্রুত সময়ের মধ্যে তার কাজ শেষ করে এখানে আবারও পৌঁছাতে পারে। প্রিন্সিপাল তাকে ধন্যবাদ জানাতে এসেছিল, যদিও এই ব্যাপারে খুব একটা গুরুত্ব না দিয়ে ওয়েন্সডে বেরিয়ে পড়ে থিংয়ের সাথে। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাডেট টিমের ক্যাপ্টেন তখনও পর্যন্ত হার মানেনি। তারা ঠিক করে যে আজ রাতে তারা নেভারমোরের ক্যাম্পের উপর হামলা করবে। এই ব্যাপারে কিছু না জানা পুরো ক্যাম্পিং টিম তো সেখানে বসে গান বাজনা করছিল। বেচারা অ্যাজাক্সও বুঝতে পারছিল ব্রুনো এবং এনিটের সম্পর্কের ব্যাপারটা। অন্যদিকে ওয়েন্সডে এই রাতের অন্ধকারে গিয়ে পৌঁছেছিল ওই বাড়ির সামনে, যে বাড়ির ছবি সে পেয়েছিল টাইলারের বাবার ওই জিনিসপত্রের ভেতরে। এই বাড়ির ভেতরে ঢুকে সে দেখতে পায় টাইলার এবং তার বাবার অনেক ছবি রয়েছে। এই ছবিগুলো একটা আয়নার সাথে লাগানো ছিল। এই আয়নার পেছনে ছিল এক রহস্য লুকানো, যেটা খুলতেই সে হতবাক হয়ে যায়। আয়নার পেছনে ছিল নিউজপেপারের কাটিং। সেই সকল আউটকাস্টদের জন্য শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল যারা কিনা ওই অ্যাসাইলামে মারা গিয়েছিল, যে অ্যাসাইলামে এখন টেইলর রয়েছে। এখানে একটা নামও ছিল, সেটা হলো লুইস। যেহেতু টাইলারের বাবা এই সব কিছু লিখে রেখেছিল, তাহলে নিশ্চয়ই এই সকল ইনসিডেন্টের সাথে এই লুইসের কোনো সম্পর্ক থাকবে। সেই যদি অনেক বছর ধরে এই আউটকাস্টদের উপর হামলা করে থাকে, তাহলে এই লোকটিরই পরবর্তী শিকার হতে চলেছে এনিট। এটা বুঝতে পেরে ওয়েন্সডে সাবধান হয়ে যায়। ওয়েন্সডে এই ছবিগুলো স্পর্শ করেও ভিশন দেখার চেষ্টা করে, তবে গুডিসের বই ছাড়া তার এই ভিশন আবারও ফেরত পাওয়া সম্ভব ছিল না। তাই সে ঠিক করে যে এবার সে অন্য পদ্ধতিতে চেষ্টা করবে। ওই সময়ও ওই বিশেষ কাক তার উপর নজর রেখেছিল। এদিকে ক্যাম্পিংয়ে গান গাওয়ার জন্য বিয়াঙ্কা মর্টিসিয়ার প্রশংসা করে। তখন মর্টিসিয়া বলে যে সে শুধুমাত্র ফিনারালেই গান গায়। তখনই সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং আবারও ফান্ড রাইজিং এর ব্যাপারে কথা তোলে।
মর্টিসিয়া বলে সে তার মাকে কল করেছিল, তবে সে তার কল রিসিভ করেনি। সলিউশন হিসাবে প্রিন্সিপাল বলে সে মর্টিসিয়ার মাকে নেভারমোরে ইনভাইট করতে পারে। মর্টিসিয়ার মতে এই ব্যাপারে খুব একটা লাভ হবে না। এদিকে জঙ্গলের মধ্য দিয়ে ব্রুনো এবং এনিট ঘুরে বেড়াচ্ছিল। তখনই সামনে আসে এজাক এবং এনিটকে জিজ্ঞাসা করে তাদের ব্রেকআপের কতটুকুই বা সময় হয়েছে। এরই মাঝে সে মুভ অনও করে ফেলেছে। তখন ব্রুনো সেখান থেকে চলে যায়। এনিট এখানে এজাক্সকে বুঝিয়ে বলে সে এজাক্সকে প্রচণ্ড ভালোবাসত, যেটা এজাক্স এবং তার জন্য হানিকারক ছিল, কেননা সে নিজের ব্যাপারে অনেক বেশি ইনসিকিউর ছিল। তবে গরমের ছুটিতে সে যখন ক্যাম্পিংয়ে গিয়েছিল তখনই সে নিজের সাথে নতুন করে পরিচিত হয়েছিল, কনফিডেন্ট খুঁজে পেয়েছিল। আর এর ফলে সে বুঝতেও পেরেছিল যে সে আসলে অ্যাজাক্সকে ওইভাবে ভালোবাসে না। অ্যাজাক্সের মতে সে যদি তার সাথে আলোচনা করত তাহলে অ্যাজাক্স কখনোই তার পথের কাঁটা হয়ে দাঁড়াতো না। তবে এনিট তাকে কিছু না বলেই ব্রুনোর সাথে মুভ অন করে নিয়েছে। এনিট তার কাছে ক্ষমা চায়, তবে অ্যাজাক তাকে উলফের বদলে ইঁদুর বলে সেখান থেকে চলে যায়। তারা যাওয়া মাত্রই ঝোপঝাড় থেকে উঠে দাঁড়ায় ক্যাডেট গ্রুপের একটা টিম, যারা কিনা সুযোগ খুঁজছিল ক্যাম্পের ভেতরে প্রবেশ করার। অন্যদিকে ওয়েন্সডে এবার চ্যালেঞ্জ নিয়ে গিয়ে পৌঁছেছিল মর্টিসিয়ার সামনে। সে এক বিশেষ প্রকারের তলোয়ারের লড়াইয়ে মর্টিসিয়াকে আমন্ত্রণ জানায়, যে লড়াইয়ে তাদের চোখ বাঁধা থাকবে। আর এই লড়াইয়ে যদি ওয়েন্সডে জিতে যায় তাহলে মর্টিসিয়া তাকে গুডির বই ফেরত দিবে। মামের এই লড়াইয়ের কথা শুনে গোমেজ অনেক খুশি হয়ে যায় এবং নিজে চলে যায় গোসল করতে। তারা দুজন বেরিয়ে পড়ে লড়াইয়ের জন্য। অন্যদিকে ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল ওই ক্যাডেটের টিম মেম্বাররা শেষবারের মতো ক্যাপ্টেনকে বোঝানোর চেষ্টা করে যে তারা চ্যালেঞ্জে হেরে গিয়েছে, তাদের এইভাবে রাতের অন্ধকারে তাদের উপর হামলা করা উচিত না। তবে ওই ক্যাপ্টেন তো আউটকাস্টদের অনেক ছোটভাবে দেখত, আর যেহেতু সে ক্যাপ্টেন ছিল তাই বাকিরা তার অর্ডার অমান্যও করতে পারে না। প্রথমে তারা বাইরের টেন্টগুলোতে আক্রমণ করতে চলেছিল। ওই সময় লে ইউজিনের সাথে তার বন্ধুদের কাছে ছিল। তার ক্যাম্পই ছিল সব থেকে বাইরে। সেখানে প্রবেশ করার সময় বাইরে থাকা একটা ফাঁদে পা পড়ে ওই ক্যাপ্টেনের, যার ফলে সে ভেতরে গিয়ে পড়ে এবং ওই বাজিগুলো ফুটতে আরম্ভ করে। এই আলোয় বাইরে থাকা স্টুডেন্টরা দেখতে পায় ভেতরে কি নৃশংসতা হচ্ছে, কতটা নৃশংসভাবে স্লার্প তাদের ক্যাপ্টেনের ব্রেন খেয়ে নিচ্ছে। এদিকে বাজি ফুটতে আরম্ভ করলে লে এবং ইউজিন বুঝতে পারে এবং সেদিকে দৌড়ে চলে যায়। অন্যদিকে ওয়েন্সডে এবং মর্টিসিয়ার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ওয়েন্সডে যেমন শর্ত রেখেছিল তেমনি মর্টিসিয়াও শর্ত রেখেছিল। সে শর্ত রেখেছিল যে যদি সে জিতে তাহলে সে গুডির বইটি পুড়িয়ে ফেলবে। এখানে তারা দুজন ছোট ছোট হার্ট লাগিয়ে নিয়েছিল, যে আগে ওই হার্ট ভাঙতে পারবে সেই জিতে যাবে। আর এই ব্যাপারে সাক্ষী হবে থিং। তাদের লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে লে এবং ইউজিন টেন্টে পৌঁছে দেখতে পায় সেখানে স্লার্প নেই, বরং সেখানে ওই ক্যাপ্টেন মরে পড়ে আছে। তখনই সেখানে চলে আসে অ্যাগনেস এই ব্যাপারে লেকে রক্ষা করে ওয়েন্সডের মন আবারও জিততে চাইছিল। সে লের সাথে মিলে স্লার্পকে খুঁজে বের করতে চাইছিল, যে ব্যাপারে ইউজিন একদমই রাজি ছিল না। তখন লে বলে স্লার্প একদমই মারাত্মক নয়, সে কখনোই তার ব্রেন খেতে চায়নি। যার প্রতি উত্তরে অ্যাগনেস বলে তার ব্রেন থাকলে তো সে খাবে। এখন তারা দুজন জোর করে ইউজিনকে নিয়ে বেরিয়ে পড়ে স্লার্পকে খুঁজতে। এদিকে স্লার্প পৌঁছে গিয়েছিল সেখানে থাকা ওয়াশরুমের সামনে, যেখানে ছিল একটা কোরাল। সেটা হাতে নিয়ে সে গোসলখানার ভেতরে ঢুকে পড়ে, যেখানে ওই সময় গান ছেড়ে গোসল করছিল গোমেজের দিকে সে এগোতে থাকে এবং দরজার সামনে গিয়ে সে দরজা ভাঙতে আরম্ভ করে। এই ভয়ানক গর্জন এবং দরজা ভাঙার শব্দ শুনে গোমেজ মনে করে তার স্ত্রী মর্টিসিয়া এসেছে, তাই সে একদমই ঘাবড়ায় না। তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এটা মর্টিসিয়া নয়, বরং স্লার্প তার উপর আক্রমণ করতেই চলেছিল। তবে সঠিক সময় সেখানে লে চলে আসে এবং তার ইলেকট্রিক পাওয়ার দিয়ে সে স্লার্পকে বাইরে ছুঁড়ে মারে। তার এই নিখুঁত পাওয়ার দেখে তার বাবাও অবাক হয়ে যায়। এদিকে স্লার্পের পড়ার আওয়াজ শুনে সেখানে স্টুডেন্টরা জড়ো হয়ে গিয়েছিল। প্রিন্সিপালও চলে আসে। এমন সময় স্লার্প কুড়াল হাতে তাদের উপর হামলা করে। স্টুডেন্টরা সেখান থেকে পালিয়ে গেলে স্লার্প চলে আসে জঙ্গলের দিকে, যেখানে মা মেয়ে তখনও পর্যন্ত লড়াই করছিল। কেউ হার মানতে রাজিই ছিল না। তবে মা যদি হয় মর্টিসিয়ার মতো একজন মানুষ তাহলে তার সাথে পেরে ওঠা খুবই কঠিন। সে এখানে ওয়েন্সডেকে হারিয়ে দেয়। সে এটা করতে পেরেছিল কেননা ওয়েন্সডের নজর সরে গিয়েছিল তার মায়ের উপর আক্রমণ করতে আসা স্লার্পের দিকে। সে এখানে তলোয়ার ছুঁড়ে মারে এবং স্লার্পের মাথায় ঢুকে যায়, যা দেখে মর্টিসিয়া এখানে চিন্তায় পড়ে যায় যে আদৌ তার ওয়েন্সডের ওই বই জ্বালিয়ে দেওয়া ঠিক হবে কিনা। এখন খুব শীঘ্রই সেখানে পৌঁছে যায় পুলিশ, সেই সাথে ফেয়ারবর্নের অ্যাসাইলামের লোকজন, যারা কিনা স্লার্পকে বন্দি করে নিয়ে যায়, কেননা জীবিত থাকাকালীন সেও একজন আউটকাস্ট ছিল। এই ক্যাম্পিংয়ে অনেক কিছু ঘটে গিয়েছে।
তবে এখনো পর্যন্ত বিপদ তাদের মাথার উপর রয়েছে। এনিডের মৃত্যু এখনো সে খণ্ডাতে পারেনি। এখনো পর্যন্ত ওই কাক তার উপর নজর রেখে আছে। সে সেখানে কালো হুডি পরা একজন ব্যক্তিকেও দেখতে পায়, যে কিনা দূর থেকে তার উপর নজর রেখেছিল। ওয়েন্সডের কাছে অনেকগুলো প্রশ্ন ছিল, যার কোনো উত্তর তার কাছে ছিল না। টাইলারের বাবা কেন মৃত আউটকাস্টদের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করছিল? লুইসও বা কে? সেই সাথে তাদের এনিডের মৃত্যুর সাথে কি কানেকশন রয়েছে? ওয়েন্সডের মনে হচ্ছিল এই সকল প্রশ্নের উত্তর সে পাবে ওই অ্যাসাইলেমে। অন্যদিকে ওই অ্যাসাইলেমের দৃশ্য দেখা যায়, যেখানে ডক্টর জুডির সাথে কথা বলছিল। তারা দুজন মিলে আলোচনা করছিল একজন বিশেষ কয়েদির ব্যাপারে, যার উপর বিশেষভাবে খেয়াল রাখা উচিত। আর এই কয়েদি আর কেউ নয়, বরং ছিল মেরিলিন, অর্থাৎ ফার্স্ট পার্টের সেই পাগল টিচার। তার সাথে আলাদাভাবে কথা বলতে চাইছিল ডক্টর, তাই তাকে নিয়ে আসা হয় তার সামনে। ডক্টর মেরিলিনের কাছে জানতে চায় যে সে কিভাবে টেলরকে এরকম নরপশুতে পরিণত করলো, যাতে করে সে তার চিকিৎসা করতে পারে। তখন মেরিলিন ঠাট্টার সুরে বলে, এখানে কোনো আউটকাস্টদের চিকিৎসা হয় না, বরং তাদের উপর নানান রকম এক্সপেরিমেন্ট হয়। ডক্টর তাকে এইসব গুজবে কান না দিয়ে তাকে সাহায্য করতে বলে। তবে মেরিলিন তার সামনে শর্ত ছুড়ে দেয়, তাকে কয়েদি নয় বরং পেশেন্ট বানাতে হবে। এই শর্তে রাজি হয় না ডক্টর, বরং তাকে আরো কঠোর অ্যাসাইলেমে পাঠিয়ে দেওয়ার থ্রেট দেয়। ফলে মেরিলিন তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে এর বদলে সে শেষবারের মতো টাইলরের সাথে সামনাসামনি দেখা করতে চায়। তার কথা শুনে ডক্টর তাকে টাইলরের কাছে নিয়েও যায়। টাইলর তাকে দেখা মাত্রই তার দিকে ইমোশনাল হয়ে এগিয়ে আসতে থাকে। মেরিলিনও তার দিকে হাত বাড়িয়ে দেয়। তবে সুযোগ পাওয়া মাত্রই টাইলর পরিণত হয় ওই মনস্টারে এবং মার্লিনের গলা চেপে ধরে। ডক্টর তাকে শক দিতে নিষেধ করে, কেননা এই মুহূর্তে সে মারিলিনকে স্পর্শ করেছিল। শক দিলে মারিলিনই মারা যাবে। মারিলিন এখানে তাকে শান্ত হতে বলে এবং প্রমিস করে যে সে তাকে ঠিকই মুক্ত করবে। তখনও পর্যন্ত মারিলিন এটা মানতে রাজিই ছিল না যে সে তার মাস্টার। তখনও পর্যন্ত সে নিজেকে টাইলরের মা বলে পরিচয় দিচ্ছিল। টাইলর তাকে দূরে ছুঁড়ে মারে, আর মারিলিন তার এই ভয়ানক রূপ দেখে ক্রিপিভাবে হাসতে থাকে, যা দেখে ডক্টরও অবাক হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ওয়েন্সডেকে একটা গোরস্থানে দেখতে পাই, যেখানে ওই মৃত আউটকাস্টদের অস্থি রাখা ছিল, যাদের ব্যাপারে তদন্ত করছিল ওয়েন্সডে। সে এখানে একটা বক্স ভেঙে তার ভেতর থেকে অস্থি বের করে আনে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় তার নানিমা, অর্থাৎ মর্টিসিয়ার মা। ওই সময়ও তাদের উপর নজর রেখেছিল ওই কাক। ওয়েন্সডে তার নানিকে সবকিছু খুলে বলতে আরম্ভ করে। ওই সকল আউটকাস্টদের নামও বলে, যারা কিনা ওই অ্যাসাইলেমের পেশেন্ট ছিল। সে এখানে এনিডের মৃত্যুর ব্যাপারেও জানায়, যা শুনে তার নানি তাকে ফিনোরাল হোমের কার্ড দিয়ে দেয় এবং বলে এনিড যদি মারা যায় তাহলে তার পরিবারকে সে যেন এই কার্ড দেয়। ওয়েন্সডে এটা কাছে রেখে দেয়। তবে সে ঠিক করে নিয়েছিল যে সে কিছুতেই তার বেস্ট ফ্রেন্ডকে মরতে দিবে না। এখন সে ওই অস্থির মুখ খোলে, যেটা খুলতেই তার নানির সন্দেহ হয় এবং ওয়েন্সডেকে এটা চেক করতে বলে। নানির শেখানো পদ্ধতি অনুযায়ী এটা সুখে সে বুঝতে পারে এর ভেতরে বিভিন্ন পশু পাখির অস্থি থাকলেও কোনো মানুষের অস্থি নেই। রহস্যের গন্ধ পাওয়া মাত্রই সেখানে ওই কাকটি হামলা করে এবং সেখানে থাকা ওই পেপারগুলো নিয়ে উড়ে চলে যায়। এই পেপারগুলোতেই সকল ইনফরমেশন ছিল। ওয়েন্সডে কাকের পিছু করতে করতে গোরস্থানের বাইরে গিয়ে পৌঁছায়, যেখানে বাইক নিয়ে ওই হুডি পরা ব্যক্তি উপস্থিত ছিল। সে সেখান থেকে পালিয়ে চলে যায়। ফলে নিরাশ হয়ে ওয়েন্সডে ফিরে আসে তার নানির কাছে এবং তাকে বলে এই গোরস্থান কিনে নিতে, যাতে করে সে ওই রহস্যময় আউটকাস্টদের উপর ইনভেস্টিগেশন করতে পারে। আর এর বদলে সে নানিকে দিবে তার মাকে হারানোর সুযোগ, আর সেটা হলো সে তার নানির বিজনেসে জয়েন করবে। এটা মরিসিয়ার কানে যাওয়া মাত্রই তার ইনসিকিউরিটি সকলের সামনে চলে আসবে। এটা বুঝতে পেরে তার নানি ভীষণ খুশি হয়ে যায়। স্কুলে ফিরেও সে দেখতে পায় তখনও পর্যন্ত ওই কাক তার উপর নজর রেখেছে। সে বুঝতে পারছিল না যে ওই আউটকাস্টদের মৃত্যুর মিথ্যা খবর কে ছড়িয়েছে। লুইসকে। এই সব কিছুতে এনিডের মৃত্যুর কি কানেকশন, এইসব ভাবতে ভাবতে সে রুমে প্রবেশ করে। যার মৃত্যু নিয়ে সে এত চিন্তিত ছিল, সে তো চিল করছিল ব্রুনোর সাথে। এটা দেখে ওয়েন্সডের অনেক বেশি রাগ হয়। এরই মাঝে সে বুঝতে পারে সেখানে অ্যাগনেসও রয়েছে। অ্যাগনেস অনেক আগে থেকেই তাদের দুজনকে এইভাবে দেখছে। এটা জানতে পেরে এনিড তার উপর হামলা করতে যায়। তাকে কোনো মতে সামলে নিয়ে বাইরে বেরিয়ে যায় ব্রুনো। তখন অ্যাগনেস এবং ওয়েন্সডে মিলে এই কেসের ব্যাপারে কথা বলতে থাকে। ওয়েন্সডে তার নভেল পাবলিশ করার জন্য যে পাবলিশারের কাছে তার নভেলের স্যাম্পল পাঠিয়েছিল, সে উত্তর পাঠিয়েছিল, যেটা অ্যাগনেস ওয়েন্সডেকে দেয়। সেই চিঠিতে ওয়েন্সডেকে পাগল বলে সম্বোধন করে, কেননা সে পাগলের মতো করে নভেল লিখেছে, যার যে পরিবর্তনগুলো করা দরকার সেগুলো সে করতে চাইছে না। তবে ওয়েন্সডের এতে কিছু যায় আসে না। তার নভেলে পরিবর্তন আসার থেকে বেটার কেউ এটা পড়বেই না।
এমন সময় তার চোখ পড়ে বাইরে থাকা ওই অদ্ভুত কাকের দিকে। তার মতে তাদের হাতে বেশি সময় নেই, আর ওই অ্যাসাইলামের ব্যাপারে খোঁজ নিতে হলে তাদেরকে একমাত্র একজনই হেল্প করতে পারে, আর সেটা হলো তার আঙ্কেল ফেস্টার। ক্লক টাওয়ারে সে তাকে দেখা করার জন্য ডেকেছিল। সেখানে আসার পর সে তাকে ওই অ্যাসাইলামের কথা বললে আঙ্কেল ফেস্টার জানায় সে সেখানে বহুত আগে তার মায়ের জন্য গিয়েছিল। মূলত সে মরিসিয়ার কথা মতো অফিলিয়ার খোঁজে সেখানে গিয়েছিল। এটা জেনে ওয়েন্সডে অবাক হয়ে যায় যে ওইখানেই তার আন্টি অফিলিয়াও ছিল। তবে ফেস্টারের মতে সে অনেক আগেই সেখান থেকে পালিয়ে গিয়েছে। ফেস্টার নিজে গিয়েও তাকে খুঁজে পায়নি। এমন সময় ফেস্টার সেখানে কাউকে অনুভব করতে পারে এবং কারেন্টের শক দেয়। দেখা যায় এটা ছিল অ্যাগনেস। অ্যাগনেস ওই অ্যাসাইলামের ব্লুপ্রিন্ট নিয়ে এসেছিল। ওয়েন্সডে এখানে আঙ্কেল ফেস্টারকে খুব ভালোভাবে সতর্ক করে দেয় ওই অ্যাসাইলামের ডক্টর যেন কোনোভাবেই না জানে যে সে ওয়েন্সডের আঙ্কেল। প্রতি উত্তরে ফেস্টার বলে সে এমনিতেই পাগল দেখতে, এর উপর আবার পাগলাগারদে থাকার তার অভিজ্ঞতাও আছে, তাই তার উপর কেউ সন্দেহ করবে না। এই কথা বলে সে চলে যায় ওই অ্যাসাইলামের পাশের হোটেলে, যে হোটেলে বিয়াঙ্কা তার মাকে লুকিয়ে রেখেছিল। সেখানে মূলত সে গিয়েছিল পাগলামি করার জন্য, যাতে করে তাকে অ্যাসাইলামে নিয়ে যাওয়া হয়। তার ব্যাগ ভর্তি ক্যাশ টাকা দেখে প্রথমেই তার উপর সন্দেহ হয়। এর উপর আবার সে সব থেকে বড় রুমে গিয়ে ভাঙচুর করা শুরু করে দেয়। তার এই চিৎকার চেঁচামেচি এবং আওয়াজ শুনে লোকেদের বুঝতে আর বাকি থাকে না যে সে মূলত পাগল। তাই শেরিফকে কল করে ওই হোটেলের রিসেপশনিস্ট। কিছুক্ষণের মধ্যে পুলিশ সেখানে চলে আসে এবং পাগল আউটকাস্টকে ধরার আগে সব রুমগুলো খালি করতে বলে শেরিফ, যেটা করতে গিয়ে বিয়ানকার মা ধরা পড়ে যায়। এদিকে শেরিফ ওই রুমের বাথরুমে গিয়ে ধরে ফেলে আঙ্কেল ফেস্টারকে। তার কাছে পাওয়া যায় 18টি পাসপোর্ট এবং 33টি ড্রাইভিং লাইসেন্স। এর মাঝে জানা যায় গত বছর সে ব্যাংকে ডাকাতিও করেছিল। এর উপর আবার সে শেরিফের সামনেই ক্যাকটাস খেতে শুরু করে। তাই তো শেরিফ তখনই অ্যাসাইলামের ডক্টরকে ডাকতে বলে। এদিকে পুলিশ বিয়ানকার মাকেও সন্দেহ করছিল, কেননা ওই হোটেলের রিসিপশনে থাকা তথ্য মোতাবেক ওই রুমে কারো থাকার কথা ছিল না। বিয়ানকার মা এখানে বিয়ানকাকে মেসেজ করে নিজের বিপদের ব্যাপারে জানায়। তবে বিয়ানকা তো তখন আটকে গিয়েছিল প্রিন্সিপালের দেওয়া ফান্ড রেজিং এর দায়িত্বে। সে প্রিন্সিপালকে বললেও সে তাকে কোথাও যাওয়ার পারমিশন দেয় না। তাদের উপর নজর রাখার জন্য রেখে যায় প্রফেসর অরলফকে, যার মাথা একটা কাচের দেওয়ালের ভেতরে থাকার কারণে তার উপরে সাইরেন সং কাজ করত না। এখানে বিয়ানকাকে চিন্তিত দেখে অ্যাজাক তার হেল্প করতে চায়। তাই বিয়ানকাও তাকে বলে দেয় যে তার মা বিপদে রয়েছে। তাই তো অ্যাজাক এখানে তাকে সাহায্য করার জন্য প্রফেসরের সামনে গিয়ে নিজের টুপি খুলে ফেলে, যার ফলে প্রফেসরের মাথা পরিণত হয় পাথরে। আর এরপর সে বিয়ানকার সাথে যেতে চায় তাকে সাহায্য করার জন্য। লে এবং ইয়োজিনও যেতে চাইলে বিয়াঙ্কা তাদেরকে নিজের অ্যাবিলিটি দিয়ে এখানেই থাকতে বলে এবং এই কাজ সম্পন্ন করতে বলে। অন্যদিকে ওই সময় মর্টিসিয়া আগুন জ্বালাচ্ছিল। ওয়েন্সডে এই আগুন জ্বালাতে দেখেই বুঝতে পেরেছিল যে মর্টিসিয়া এবার ফাইনালি গুটির বই পুরাতে চলেছে। তবে সে এই ব্যাপারে তাকে কোনো রিকোয়েস্ট করতে নয়, বরং তার আন্ট অফিলিয়ার ব্যাপারে জানতে এসেছিল, কেন তাকে ওই অ্যাসাইলামে পাঠানো হয়েছিল। মর্টিসিয়া জানায় 20 বছর আগে একদিন স্কুলের বাইরে বসে সে চিৎকার করছিল। তার চোখ থেকে বের হচ্ছিল কালো রক্ত। তার শক্তি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। এই কারণেই তাদের মা তাকে অ্যাসাইলামে পাঠিয়েছিল। মর্টিসিয়া তাকে অনেক রিকোয়েস্ট করেছিল অফিলিয়ার ব্যাপারে ভাবার জন্য, তবে সে সেদিন ভাবেনি। তবে এরকমটি ওয়েন্সডের সাথে হোক এটা মর্টিসিয়া চায় না। এরই মাঝে সেখানে চলে আসে তার মা। ওয়েন্সডে নানিকে দেখে তার দিকে এগিয়ে যায়। তখন তার নানি তাকে একটা গিফট দেয়, আর সেটি হলো ওই কবরস্থানের পুরো জায়গাটি। এটা এখন ওয়েন্সডের নামে দেখে মর্টিসিয়া অবাক হয়। তখন তার মা বলে যে মর্টিসিয়া তো তার ফিনারাল হোমের বিজনেসে জয়েন করেনি, তবে ওয়েন্সডে করতে চলেছে। তাকে তার হাজবেন্ডের টাকায় চলতে হবে না। কথা বলে কষ্ট দিলে মর্টিসিয়া বলে ওয়েন্সডেকে বাইরে যেতে। এখানে মা মেয়ের মাঝে কিছুক্ষণ কথা হয়, যেখানে মর্টিসিয়ার মা তাকে একটা অফার করে যে সে নেভারমোরের জন্য তাকে ডোনেশনের অর্থ দিয়ে দিবে, তবে এর বদলে তাকে ওয়েন্সডেকে গুডির বইটি ফেরত দিতে হবে। এই কথায় মর্টিসিয়া একদমই রাজি ছিল না। সে নিজের মেয়ের জীবন কোনো শর্তের উপর রাখতে চাইছিল না। তাই সে তখনই রাগের মাথায় গুডির বই আগুনের ভেতরে দিয়ে দেয়, যা দেখে তার মা সেখান থেকে বেরিয়ে যায়। পরক্ষণেই সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। অন্যদিকে আঙ্কেল ফেস্টারকে নিয়ে আসা হয়েছিল ওই অ্যাসাইলামে, যেখানে ডক্টর ফেয়ারবার্ন তাকে অনেক রকম প্রশ্ন করে। জানা যায় মাত্র 10 বছর বয়সেই আঙ্কেল ফেস্টারকে এই জায়গায় রেখে গিয়েছিল তার বাবা মা। সে তখনও এখনের মতোই আজব ছিল এবং তার এখানে থাকতে ভীষণ ভালো লাগতো, বিশেষ করে কারেন্টের শক। তার ব্রেন স্ক্যানে তার ব্রেনের ভেতরে অনেক ধরনের হাতিয়ার পাওয়া যায়, যা দেখে তারা হতবাক হয়ে যায়। ডক্টর এবার তাকে এখানে ভর্তি করে নেয়।
তাকে কারেন্টের শক দেওয়া হয় যাতে সে মজা পাচ্ছিল। সকলের সামনে পাগল সেজে থাকলেও সে গোপনে খোঁজ নিচ্ছিল লুইসের। সে লুইসের খোঁজও পেয়ে যায়, যে কিনা সেখানে খাবার বিতরণ করছিল। তার নেম প্লেট দেখে এবার আঙ্কেল ফেস্টার তার উপর জাদু চালাতে শুরু করে, যার ফলে মেয়েটি পটেও যায়। তার পিছু পিছু আঙ্কেল ভেতরে চলে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে এটা তো লুইস নয়, বরং লুইসি। ফলে সে বুঝতে পারে যে সে ভুল মানুষকে সিলেক্ট করেছে। তবে সে এই মেয়ের মনও ভাঙে না। অন্যদিকে ওয়েনসডে জানতে পেরেছিল যে ওই আউটকাস্টদের মৃত্যুর সার্টিফিকেটে সাইন ছিল ওই অ্যাসাইলেমের মালিকের, যার ব্যাপারে খোঁজ এনে দেয় অ্যাগনেস। যে তথ্য মোতাবেক সে এখন ওই অ্যাসাইলেমে ভর্তি রয়েছে। সে নিশ্চয়ই কোনো না কোনো তথ্য জানে। তাদের এইভাবে একসাথে কথা বলতে দেখে এনিটের ভীষণ খারাপ লাগে। তার অনেক একাকীও বোধ হচ্ছিল। এ কারণেই সে ওয়েনসডের সাথে কথা বলার জন্য এগিয়ে যায়। তবে ওয়েনসডে তো তখনও থিংয়ের সাথে এই কেস সলভ করার কাজে ব্যস্ত ছিল। ওই সময় আমরা আড়াল থেকে ওই হুডি পরা ওই ব্যক্তিকে দেখতে পাই। সে সাথে দেখতে পাই ওই অদ্ভুত কাকটিকেও। এনিট যখন ওয়েনসডের উপর অভিমান ঝাড়ছিল তখনই ওয়েনসডে লক্ষ্য করে সেখানে অসংখ্য কাক এসে জড়ো হচ্ছে। ফলে সে বিপদ বুঝতে পারে এবং এনিটকে ভেতরে যেতে বলে। তবে এনিট সেখান থেকে না যেতে চাইলে সাথে সাথে ওই কালো হুডি পরা ব্যক্তির ইশারায় আক্রমণ করে ওই কাকগুলো তাদের উপর। ওয়েনসডে কোনো মতে এনিটকে নিয়ে বেঞ্চের আড়ালে গিয়ে লুকায়। তবে কাকদের এই হামলা থেকে বাঁচা কঠিন ছিল। এরই মাঝে সেখানে প্রিন্সিপাল চলে আসে এবং নিজের আগুনের পাওয়ার দিয়ে একে একে সব কাককে পুড়িয়ে দিতে আরম্ভ করে। এই সময় ওই অদ্ভুত কাকটি হামলা করে থিংয়ের উপর। সে থিংকে নিয়ে উড়তে আরম্ভ করে। যেখানে প্রিন্সিপাল তার উপর আগুন ছুড়লে সে থিংকে ফেলে রেখেই পালিয়ে যায়। থিং এত উপর থেকে পড়ে যাচ্ছিল, সে কোনো মতে মূর্তির হাতের উপর গিয়ে আশ্রয় নেয়। তবে সেটাও ভেঙে যায় এবং থিং নিচে পড়তে যায়। তবে তার আগেই তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এনিট। অন্যদিকে জানালার কাছে ওয়েনসডে ওই হুডি পরা ব্যক্তিকে দেখে ফেলেছিল, যে কিনা পালানোর চেষ্টা করলে ওয়েনসডে তার পিছু করতে আরম্ভ করে। সে তার পিছু পিছু একটা বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। স্কুলের এই মিউজিক বিল্ডিং এর সিঁড়ির উপর ওই হুডি ফেলে রহস্যজনক ব্যক্তি উপরে চলে গিয়েছিল। উপরের ওই ঘরে যেতেই ওয়েনসডে দেখতে পায় সেখানে ডক্টর দাঁড়িয়ে আছে। তাকে এখানে দেখে ওয়েনসডে তার উপর সন্দেহ হয়। একেই তো সে অ্যাসাইলেমে কাজ করে, এর উপর আবার বাইরে পড়ে থাকা হুডি। ওয়েনসডে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকলে এর কোনো কিছুর মানেই ডক্টর বুঝতে পারে না। তখনই সেখানে চলে আসে প্রফেসর কাপ্রি। কাপ্রি অনেক বেশি হাঁপাচ্ছিল, যে ব্যাপারটা লক্ষ্য করে ওয়েনসডে। সে এই ব্যাপারে প্রশ্ন করলে কাপ্রি বলে তার অনেক ক্লান্তময় একটা দিন গিয়েছে। এরপর সে স্পষ্টভাবে ওয়েনসডের কাছে জিজ্ঞাসা করে সে কি তার অর্কেস্ট্রাতে জয়েন করবে না। ওয়েনসডে এবার রাজি হয়ে যায়, কেননা তার কাপ্রির উপরও সন্দেহ হয়েছিল। এদিকে বিয়াঙ্কা এবং অ্যাজাক্স পৌঁছে গিয়েছিল পুলিশ স্টেশনে, যেখানে তখনও পর্যন্ত তার মা পুলিশদেরকে কিছুই বলেনি। বিয়াঙ্কা এখানে ওই দুই পুলিশ অফিসারের সাথে আলাদাভাবে কথা বলতে চায়। কথা বলে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে তাদের উপর নিজের শক্তি প্রয়োগ করে, যার ফলে তারা বিয়াঙ্কার মায়ের ব্যাপারে সম্পূর্ণরূপে ভুলে যায়। সেই সাথে তাদেরকে মুক্ত করে দেয়। এদিকে ডক্টরের সাথে তার গাড়িতে করে ওই অ্যাসাইলামে পৌঁছে যায় থিং। অন্যদিকে মরিসিয়া জেনে গিয়েছিল আঙ্কেল ফেস্টারের ওই অ্যাসাইলামে থাকার ব্যাপারে। সেই ব্যাপারে ওয়েনসডেকে কনফ্রান্ট করলে ওয়েনসডে বলে সে কিছুতেই তার বেস্ট ফ্রেন্ড এনিটকে মরতে দিবে না। এদিকে থিং অ্যাসাইলামে পৌঁছে অ্যাসাইলামের মালিকের নাম বলে দেয় ফেস্টারকে, যার ফলে ফেস্টার এবার তার খোঁজ করতে আরম্ভ করে। এক সিকিউরিটি গার্ডের সাহায্যে সে পৌঁছে যায় ওই লোকটি পর্যন্ত। লোকটি এখন তেমন একটা কথা বলতো না, তবে তার চিরদিনের সাথী একটা পাখি সবসময় তার সাথে থাকতো এবং অনেক বেশি কথা বলতো। এখানে তার মুখ থেকেই সবকিছু বের করে নেওয়ার চেষ্টা করে আঙ্কেল ফেস্টার। সে তাকে কারেন্টের শক দিয়ে তার মুখ থেকে লুইসের ঠিকানা বের করে নেয়। সেই সাথে সে একটা পাসওয়ার্ডও বলে। অন্যদিকে ওয়েনসডে প্রফেসর ওয়ার্লফের সাথে দেখা করে এবং তার কাছে জানতে চায় ওই অ্যাসাইলামের মালিকের ব্যাপারে। ওয়ার্লফ বলে সে একসময় অনেক বেশি ফেমাস ছিল, তবে তাকে ওয়ার্লফ পছন্দ করতো না, কেননা সে একজন নর্মি ছিল। নর্মি হওয়ার পরও তার মধ্যে এত বেশি জ্ঞান শক্তি ছিল যে সে এখানে টিচার হিসাবে জয়েন করেছিল। ওয়েনসডে তার পরিবার পরিজনের কথা জিজ্ঞাসা করলে সে জানায় যে তার একটা মেয়ে ছিল। স্ত্রী তো এখানে জয়েন করার আগেই মারা গিয়েছিল। লোকটির মেয়ের নাম তো তার মনে নেই, তবে তার ব্যাপারে সে একটা ইনফরমেশন দেয়। অন্যদিকে লুকিয়ে লুকিয়ে অ্যাজাক্স বিয়ানকা এবং তার মাকে পেছনের পথ দিয়ে নেভারমোরে প্রবেশ করানোর চেষ্টা করছিল। এই সুড়ঙ্গ পথটি প্রিন্সিপালের রুমের সাথে কানেক্টেড ছিল, যেখানে তারা প্রিন্সিপালকে কারোর একটার সাথে রহস্যজনকভাবে কথা বলতে দেখতে পায়। তবে তখনই অ্যাজাক্সের ফোনে নোটিফিকেশন আসায় প্রিন্সিপাল সতর্ক হয়ে যায়। যদিও তারা সেখানে লুকিয়ে থেকে এই যাত্রায় বেঁচে যায়।
এদিকে অ্যাসাইলামে ওই লোকটিকে ফেস্টার যখন তার রুমে ছাড়তে যাচ্ছিল তখনই পথে মারিলিন তাকে দেখে ফেলে এবং চিনে ফেলে। যদিও ফেস্টার তাকে চিনতে পারে না, তার তো মনে হয় এই মেয়েটিও হয়তোবা তাকে পছন্দ করে। এদিকে ওই লোকটিকে রাখতে যাওয়ার সময় লোকটি একটা দরজার দিকে তাক করে বলে লুইস। ফলে ফেস্টার বুঝতে পারে এই দরজার পেছনেই তাকে যেতে হবে, তাই তো সে লোকটিকে তার রুমে দিয়ে তখনই বেরিয়ে পড়ে। এদিকে মারিলিন গিয়ে ডক্টরকে ফেস্টার অ্যাডামের ব্যাপারে জানিয়ে দেয়। ফলে আঙ্কেল ফেস্টার ওই ঘরের লক খুলে ভেতরে ঢোকার আগেই তাকে ধরে ফেলে ডক্টর এবং তার টিম। তারা আঙ্কেল ফেস্টারকে স্লার্পের সাথে এক ঘরে আটকে রাখে। এই ব্যাপারটা দেখে থিঙ্ক তখনই এসে ওয়েন্সডেকে জানিয়ে দেয়। ওয়েন্সডে তাকে ওই অ্যাসাইলামে গিয়ে আঙ্কেল ফেস্টারের সাথে থাকতে বলে, ততক্ষণে সে তাদেরকে বের করার কোনো রাস্তা খুঁজে নিবে। থিঙ্ক গিয়ে ওই মেয়েটির সাথে দেখা করে যার সাথে সম্পর্ক হয়েছিল আঙ্কেল ফেস্টারের। অন্যদিকে ওয়েন্সডে এবার অ্যানিট এবং অ্যাগনেসকে নিয়ে পরিকল্পনা করে। সে অ্যাগনেসের সাথে ওই অ্যাসাইলামের ভেতরে প্রবেশ করতে চলেছিল। আজ কাপ্রির ওই অ্যাসাইলামে প্রোগ্রাম আছে, সে তার সাথেই লুকিয়ে ওই অ্যাসাইলামে যাবে। অ্যাগনেসের দায়িত্ব হলো সিকিউরিটি গার্ডকে ব্যস্ত রাখার, যাতে করে ওয়েন্সডে ভেতরে প্রবেশ করতে পারে। তখনই এনিট বলে ওঠে তার কি দায়িত্ব। মূলত সে অনেক বেশি জেলাস ছিল, যে ব্যাপারটা বুঝতে পেরে ওয়েন্সডে এখানে তাকে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, আর সেটা হলো বাইরে থেকে এই সব কিছুর উপর নজর রাখার। বোকাশোকা এনিটকে সে বুঝিয়েও দেয় যে এটা সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবকিছু তাদের পরিকল্পনা মোতাবেকই হয়। ওয়েন্সডে ভেতরে প্রবেশ করে যায়। একদিকে কাপ্রির প্রোগ্রাম শুরু হয়, অন্যদিকে ওয়েন্সডেকে তার আঙ্কেলের কাছে পৌঁছে দেয় ওই মেয়েটি, যার ফলে সে তার আঙ্কেলকে খুব সহজেই মুক্ত করে নেয় এবং স্লার্পকে ওই রুমে রেখে সেই সাথে দরজা খোলা অবস্থাতেই তারা বেরিয়ে পড়ে। এদিকে খেয়াল করার মতো সময় তাদের হাতে ছিল না। তাদের এই ভুলের কারণে মুক্ত হয়ে যায় স্লার্প। ওই সময় ম্যারিলিনকে দুজন গার্ড নিয়ে যাচ্ছিল, যাদের উপর হামলা করে স্লার্প, যার ফলে ম্যারিলিন মুক্ত হয়ে যায়। সেই সাথে সেখানে শুরু হয় এক হুলস্থুল কাণ্ড। ওই সময় মারিলিন যেতে আরম্ভ করে টাইলরের দিকে। অন্যদিকে ওয়েন্সডে ওই দিক থেকে আসছিল। তারা একে অপরকে দেখে, তবে এই ব্যাপারে সময় নষ্ট করার মতো সময় তাদের ছিল না। এদিকে সাইরেন বাজতে আরম্ভ করলে সবাই সতর্ক হয়ে যায়। ততক্ষণে ওয়েন্সডে তার আঙ্কেলের সাথে পৌঁছে গিয়েছিল ওই রুমের সামনে। ওই পাখির বলা পাসওয়ার্ড অনুযায়ী তারা ভেতরে প্রবেশ করে, যেখানে ফ্লোরের দাগ দেখে ওয়েন্সডে সেখানকার সিক্রেট দরজা খুঁজে বের করে এবং ভেতরে প্রবেশ করে। অ্যাসাইলামে লোকানো এই দরজার পেছনে ছিল যেন এক অন্য জগৎ। আউটকাস্টদের মৃত্যুর কথা বলে এই স্থানে এনে এক্সপেরিমেন্ট করা হতো, আর এই এক্সপেরিমেন্টের নামই ছিল লুইস। অর্থাৎ লুইস কোনো ব্যক্তি নয়। নিচে গিয়ে তারা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল বস্তু দেখতে পায়। সেই সাথে বিভিন্ন সেলে বন্দী ছিল মিথ্যা মৃত ঘোষণা করা ওই আউটকাস্টরা। ওয়েন্সডে এখানে সবকিছু বুঝতে পারে। সর্বশেষ রুমে ছিল একজন ভীত মহিলা, যে কিনা ভয়ে কাচুমুচু হয়েছিল। তখনই কাকের ডাক শোনা যায়। সেখানে চলে এসেছিল জোডি। হ্যাঁ, এই সব কিছুর পেছনে জোডি ছিল। এখানেই খোলে আসল রহস্য। মূলত এই অ্যাসাইলামের মালিক, যে কিনা একজন নর্মি ছিল, সে চাইছিল আউটকাস্টদের উপর এক্সপেরিমেন্ট করে তাদের এই শক্তি নর্মিদের মধ্যেও নিয়ে আসা, যাতে করে নর্মাল মানুষও অনেক শক্তিশালী হতে পারে। আর এই এক্সপেরিমেন্টের জন্য সে প্রথমেই ব্যবহার করেছিল নিজের মেয়েকে। জোডি একদমই স্বাভাবিক মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিল, যার উপর এক্সপেরিমেন্ট করে তাকে একজন আউটকাস্টে পরিণত করেছিল তার বাবা। সে এখন পাখিদেরকে নিয়ন্ত্রণ করতে পারত, ঠিক অ্যাভিয়েনদের মতো করে। ওয়েন্সডে এখানে জুডিকে তার কথায় ব্যস্ত রেখেছিল, আর এই সুযোগে আঙ্কেল ফেস্টার তার উপর হামলা করে। তবে তার শক্তির কারণে সেখানে এক ইলেকট্রিক ব্লাস্ট হয়, যার ফলে পুরো অ্যাসাইলামে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা দেখে দ্রুত পুলিশকে খবর দেয় বাইরে থাকা এনিট। এদিকে বৈদ্যুতিক সংযোগ না থাকায় সকল রুমের দরজা আপনা আপনি খুলে যায়। ফলে এক্সপেরিমেন্টের জন্য আটকে রাখা সব আউটকাস্টরা হামলা করে জোডির উপর। জোডি সেখান থেকে পালাতে থাকে। তবে একজন আউটকাস্ট তখনও ওই রুমের ভেতরে ছিল, অর্থাৎ ভীত ওই মেয়েটি, যাকে ফেলে রেখে ওয়েন্সডে যেতে চাইছিল না। সে তাকে সাথে করে নিয়ে যেতে থাকে। অন্যদিকে সুযোগ পেয়ে মারিলিন চলে গিয়েছিল টাইলারের কাছে। সে সেখানে গিয়ে তাকে মুক্ত করে ফেলে। তবে টাইলার ততক্ষণে বুঝে গিয়েছিল যে মারিলিন কিভাবে তাকে এই মনস্টারে পরিণত করেছে, যে কারণে সে মারিলিনের উপরেই হামলা করে। সে তাকে শেষবারের মতো পালানোর সুযোগও দেয়। মারিলিন এখানে তাকে ওয়েন্সডের ব্যাপারেও জানিয়ে দেয় যে এই অ্যাসাইলামে ওয়েন্সডেও রয়েছে। টাইলার এবার পুরোপুরি মনস্টারে পরিণত হয় এবং মারিলিনকে তাড়া করতে আরম্ভ করে। এক পর্যায়ে সে মারিলিনকে খুবই নৃশংসভাবে হত্যা করে। এবার তার টার্গেট ছিল ওয়েন্সডে, কেননা ওয়েন্সডের সাথেই তার 1 বছর পুরনো শত্রুতা রয়েছে। অন্যদিকে এই অ্যাসাইলামের মালিককে বাঁচিয়ে ডক্টর নিয়ে যায় নিজের রুমে। তবে সেখানে তো আগে থেকেই স্লার্প অপেক্ষা করছিল,
যে কিনা প্রথমে ডক্টরের ব্রেন খায় আর এরপর এই অ্যাসাইলামের অসুস্থ মালিককে হ্যালো ফ্রেন্ড বলে, যা শুনে আমরা বুঝতে পারি তারা পূর্ব পরিচিত। স্লার্প এখানে তার ব্রেনও খেয়ে নেয়। অন্যদিকে ওয়েন্সডে ওই মেয়েটিকে নিয়ে পালাচ্ছিল। তখনই সে টাইলারকে তার পিছু করতে দেখতে পায় এবং ওই মেয়েটিকে দ্রুত পালিয়ে যেতে বলে। ততক্ষণে বাইরে পুলিশ চলে এসেছিল, তবে ওয়েন্সডে বুঝতে পেরেছিল তার পালিয়ে কোনো লাভ নেই। টাইলার তার সামনে আসে আর এরপর তাকে ধাক্কা মেরে উপর থেকে নিচে ফেলে দেয়। এত উপর থেকে পড়ার কারণে ওয়েন্সডের অবস্থা বেশ বেগতিক হয়ে পড়ে। মনস্টার টাইলারও সকলের সামনে বেরিয়ে আসে। পুলিশরা তাকে ধরার চেষ্টা করে, তবে ধরতে পারে না। সে সেখান থেকে পালিয়ে যায়। ওয়েন্সডের কণ্ঠে আমরা শুনতে পারি যে তার মা হয়তোবা ঠিকই বলেছিল, ওয়েন্সডে সবকিছু ধ্বংস করে দিবে পুরোপুরিভাবে। এরই সাথে শেষ হয়ে যায় ওয়েন্সডে সিজন 2 এর প্রথম অংশ। দ্বিতীয় অর্থাৎ শেষ অংশ রিলিজ পাবে আগামী মাসের 3 তারিখে। ততদিন পর্যন্ত আমার মতো আপনারাও অপেক্ষা করুন। রিলিজ পাওয়া মাত্রই দ্রুত আপনাদের জন্য এক্সপ্লেনেশন নিয়ে আসবো। আপাতত বেস্ট ফ্রেন্ডকে বাঁচানোর জন্য ওয়েন্সডের এই পাগলামি আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। নতুন যে কোনো ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।